আজ কলেজে আমি নতুন আর প্রথম ক্লাস করব আজকে। একটা কাগজে কলেজের নিয়মকানুন আর এর বৈশিষ্ট্য লেখা ছিল। আমি সেগুলো পড়তে পড়তে গেট দিয়ে ঢুকতে যাব, ঠিক তখন আমি কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। তাকে দেখি যে একটা মেয়ে। সরি, আসলে আমি দেখতে পাইনি। সরি মানে? ধাক্কা দিয়ে আবার সরি বলছিস কাকে? আমি একবার বললাম তো। তাহলে কেন আমাকে এভাবে হয়রানি করতেছেন? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার মুখের ওপর রাগ দেখিয়ে কথা বলার? আমি মেয়েটা থাপ্পড় খেয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম আর চোখ দিয়ে পানি ফেলতে লাগলাম। দেখছিস ইশরাত কি ঢং করছে? একটা থাপ্পড় খেয়ে কেঁদে দিয়েছি। নেকা কান্না করার জায়গা পাস না, তাই না? তুই জানিস আমি কে? আমি চুপ করে আছি। আমি হলাম এই কলেজের প্রিন্সিপালের মেয়ে, আর কোনো দিন আমাদের সাথে বেয়াদবি করলে তোকে টিসি দিয়ে বের করে দেব। প্লিজ আমাকে বের করবেন না। আমার মায়ের খুব শখ ছিল আমি যাতে এই কলেজটায় পড়ি। এই ছোট লোকের আবার শখ? তুই যে আমার শরীরটা ময়লা করেছিস তার কি হবে? আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি দেখে কাজটা করিনি। শুধু সরি বললে হবে না, তুই ক্যাম্পাসে সবার সামনে আমার কাছে মাফ চাইবি। আমি চুপ হয়ে আছি। ইতিমধ্যে ইশরাত আর অনেক স্টুডেন্টও জড়ো করে ফেলেছে। কি রে ইশরাত, কি বললো? শুনতে পাস নাই? পা ধরে মাপ চাবি এখন। আমি জানি যে ওদের অর্থ অনেক বেশি, আর আমার মায়ের স্বপ্ন এই কলেজে যাতে আমি পড়ি। যদি আমি ইশরাতের পা না ধরি তাহলে হয়তো আমি আমার মায়ের স্বপ্নটা পূরণ করতে পারবো না। তাই আমি সবার সামনে হাঁটু গেড়ে বসেই চোখের পানি পড়ার সাথে সাথেই ইশরাতের কাছে মাপ চাইতে লাগলাম। আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। পুরো ক্যাম্পাসের ছেলে মেয়েদের মুখে হাসি আর জোকারের পাত্র হয়ে আছি আমি। কি রে ইশরাত, ওকে মাপ করে দে, বেচারা মাপ চেয়েছে তো। যা, তোকে মাফ করে দিলাম। এই বলে সে আমার বুকে লাথি মেরে চলে গেল, আর আমি লুটিয়ে পড়ি শত শত স্টুডেন্টের পায়ের কাছে। আমি মাটি থেকে উঠেই নিজের চোখটা মুছেই বাসস্থানের দিকে যেতে লাগলাম। ইশরাতের থাপ্পড়ে আমি কোনো কষ্ট পাইনি, কারণ আমি আসলেই ছোট লোক। আমার গায়ের ড্রেসটা ছিল ময়লা, তাইও বুঝেছে যে আমি গরিব, যাকে সমাজ ছোট লোক নামে আখ্যায়িত করেছে। এদিকে আমি চলে এলাম বস্তিতে, কারণ আমার বাবা মা নেই। থাকি একটা বস্তিতে। আমার নাম ইমন। জন্মের কয়েক মাস পরেই বাবা মারা যায়। আবার যখন আমি ইন্টারে পড়ি তখন আমার মা মারা যায়, হয়ে যায় এতিম। নানা কষ্টের সাথে যুদ্ধ করে আমাকে বেঁচে থাকতে হয়। বস্তিতে ঢুকতেই রহমত চাচার সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই তো ভালো আছি। তা তোমার আজকের ক্লাসটা কেমন লাগছে? অনেক ভালো চাচা। আচ্ছা ঠিক আছে, তুই তোর ঘরে যা। হ্যাঁ, এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি আমার রক্তের সম্পর্কে কিছুই না, কিন্তু উনি রক্তের চেয়েও আপন। উনি আমাদের বস্তিতেই থাকেন, রিক্সা চালান আর কোনো রকম টেনে টুনে সংসার চালান। আমি আমার ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার না খেয়েই বস্তি থেকে একটু দূরে আমার মায়ের কবরের কাছে গেলাম। মায়ের কবরের সামনে হাঁটু গেড়ে বসেই অজরে কাঁদতে লাগলাম। মা, কিভাবে স্বার্থপরের মতো আমাকে এতিম করে একা একা শুয়েছ? তোমার কি আমার কথা একটাবারও মনে পড়ে না? আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি সেটা কি একটাবারও জানতে ইচ্ছা হয় না? খুব শান্তিতে তুমি শুয়ে আছো, আমি যে কিভাবে বেঁচে আছি সেটা একমাত্র আমিই জানি। মা, তোমার শখ ছিল না আমি একটা নামি দামি কলেজে পড়বো? জানো মা, তোমার সেই শখটা না পূরণ করতে পেরেছি। আমি একটা ভালো কলেজে পড়ার সুযোগ পেয়েছি। আমি তোমার স্বপ্নটা পূরণ করেছি। একবার এসে দেখে যাও মা, প্লিজ। একবার আমাকে দোয়া করো মা, আমি যাতে সকল বাধা উপেক্ষা করার মতো আল্লাহ আমাকে ক্ষমতা দেয়। জানো মা, আজ আমার পাতিলে কোনো খাবার নেই। তুমি চলে যাবার পর কবে পেট ভরে খেতে পেয়েছি সেটা আমার মনেই নেই। থাক, তবুও দোয়া করো আমাকে, যেন আমি খুব বড় হতে পারি। এগুলো বলছিলাম আর কাঁদছিলাম, এমন সময় পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি তাকিয়ে দেখি রহমত চাচা, আর ওনার চোখেও পানি। চাচা, আপনি এখানে? মায়ের কথা বুঝি খুব মনে পড়তেছে? আমি আর কোনো কথা না বলে চাচাকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে থাকলাম। আমি আল্লাহর কাছে কি অন্যায় করেছিলাম যে তিনি আমাকে এত বড় শাস্তি দিলেন? থাক বাবা, যা হয় আল্লাহর ইচ্ছেতেই হয়। আমি আছি না, বস্তির সবাই তোর মা বাবা। আমার কপালে বাবা মায়ের আদর জোটেনি, তাই তোমরাই আমার সব। এগুলো বলছি আর চাচাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। চাচাও কান্না করতে লাগলো। এই গাধা, চোখের পানি মুছে ফেল। আজকে মনে হয় কিছুই খাস নাই। না, খেয়েছি তো। তোর চোখ বলে দিচ্ছে তুই এখনো কিছু খাস নাই। আমি চুপ হয়ে আছি। চল আমাদের সাথে আজকে খাবি। না না চাচা, আজকে না। না, তোকে আজকে যেতে হবে। চাচা আমাকে জোর করে তার ঘরে নিয়ে গেল, আর সবাই মিলে খাবার খাচ্ছে, আর তা থেকে আমাকে কিছুটা দিল। আমি বেশি না খেয়ে পেট ভরার কথা বলে চলে আসলাম।
ঘরে এসে কিছুক্ষণ পড়তে লাগলাম। কিছুক্ষণ পর বস্তির এক লোক খবর দিল যে একটা কাজ করে দিতে হবে, তার বিনিময়ে কিছু পয়সা হবে। আমি আর দেরি না করেই কাজের জন্য ছুটে গেলাম। সেখানে গিয়ে ভারী ভারী মালামাল উপরে তুলতে লাগলাম। কাজ করতে করতে রাত হয়ে গেছে। কাজ শেষ করার পর তারা 500 টাকা দিল। টাকাটা পেয়ে এত খুশি হলাম যে মনে হয় আকাশের চাঁদটা হয়তো নেমে এসেছে। বস্তিতে এসে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। খাবারগুলো কিনে আনলাম টাকা দিয়ে। খাওয়ার পর বই পড়তে বসলাম। পড়তে পড়তে গভীর রাত হয়ে যায়, তাই পড়া শেষ করে দ্রুত ঘুমিয়ে গেলাম। পরের দিন কোনো মতে একটা জামা পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে ঢোকার সময় পেছন থেকে একটা ছেলে ডাক দিল। আমি তাকে দেখি একটা ছেলে আমার দিকে আসছে। আপনি কি আমাকে ডাকছেন? তোমাকেই ডাকছি। বলুন, কি বলবেন? চলো ওই দিকে গিয়ে বসি, তারপর না হয় বলা যাবে। ওকে, তাহলে চলুন। আমি এই ছেলেটা এক জায়গায় গিয়ে বসলাম। আচ্ছা, কাল দেখলাম নুসরাত আপনাকে নানাভাবে অপমান করছে, কিন্তু কেন? আমি যে গরিব, আমি যে ছোট লোক, তাই করেছে। গরিব হয়েছে তো কি হয়েছে, তুমিও তো মানুষ। আচ্ছা, তোমার পরিবার সম্পর্কে কিছু বলবে আমাকে? কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি তোমার সাথে এক ক্লাসেই ক্লাস করি, হয়তো তুমি খেয়াল করো না। হ্যাঁ, হয়তো। বলবা তোমার পরিবার সম্পর্কে? আমার পরিবার বলতে শুধু একটা বস্তি আছে, আর কিছুই নেই। মানে? শুনতে চান আমার জীবনের সুখগুলো? চাই। তাহলে শুনুন। তারপর ছেলেটিকে সবকিছু বলতে লাগলাম। কথাগুলো বলা শেষ করে দেখি ছেলেটির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কি হলো আপনার? চোখে পানি কেন? না, এমনি। তুমি এত কষ্ট করে পড়াশোনা করো কিভাবে? সবই নিয়তি। তো আজ থেকে আমি তোমার ফ্রেন্ড, তুমি কি আমাকে ফ্রেন্ড বানাবে? আপনি আমার মতো ছোট লোকের সাথে ফ্রেন্ডশিপ করলে আপনাকে অনেক অপমানিত হতে হবে। কেউ আমাকে কিচ্ছু বলবে না। তুমি রাজি আছো কিনা ফ্রেন্ড হতে বলো? ওকে, তা তোমার নাম আর পরিচয় তো কিছুই জানি না। আমার নাম তানভীর, আর আমার বাবা একজন ব্যবসায়ী। ও, আজকে থেকে আমাদের ফ্রেন্ডশিপের মাঝে শুধু তুই থাকবে, তুমি আর আপনি মুছে যাবে, ঠিক আছে? ওকে। চল এখন ক্লাসে চল। চলো। আমি আর তানভীর ক্লাসের দিকে হাঁটা ধরলাম। দূর থেকে গতকালের মতো ইসরাত আবার ডাকছে। দোস্ত, তুই আজকে যাস না, ওরা তোকে অপমানিত করবে। গেলে আমাকে অপমান করবে, আর না গেলে আবার বাবা মা কি করবে। তাই আমি চাই না আমার জন্য বাবা মাকে কেউ অপমান করুক। প্লিজ, তবুও যাস না। তুই ক্লাসে যা, আমি গিয়ে দেখি কি বলে। এই বলে ওদের সামনে গেলাম। আমাকে ডাকছেন? তোকেই ডেকেছি। এতক্ষণ লাগলো কেন আসতে? সরি, বুঝতে পারিনি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমি চুপ হয়ে আছি। তোকে ডেকেছি একটা কাজ করার জন্য। কি কাজ করব? ওই যে আইসক্রিমওয়ালাকে দেখতে পাচ্ছিস, ওইখান থেকে আমাদের জন্য কয়েকটা আইসক্রিম নিয়ে আয়। ওকে। এই নে টাকা। আমি টাকাটা হাতে নিলাম। নিয়ে গিয়ে দোকান থেকে কয়েকটা আইসক্রিম নিয়ে আসলাম। এই নেন আপনাদের আইসক্রিম। সবাইকে হাতে হাতে দে। আমি কথা না বলে চুপচাপ তাদের দিকে তাকালাম। ইসরাতের এক বান্ধবীকে দেওয়ার সময় ইসরাত তার হাত দিয়ে হালকা ধাক্কা দিয়েছিল, যার কারণে আমার হাত থেকে আইসক্রিমটা পড়ে যায় আর তার বান্ধবীর জামায় লেগে যায়। কানা নাকি তুই? আমি তো ইচ্ছে করে ফেলিনি। তাহলে কি আমি ফেলেছি এইগুলো? এখন আমার জামাটা নষ্ট করে দিলি তুই? সত্যি বলছি, আমি ইচ্ছে করে দেইনি। আপনার বান্ধবী তার ধাক্কা খেয়ে এগুলো পড়ে যায়। কি, তোর এত বড় সাহস আমার নামে মিথ্যা বলিস? এই বলে ইসরাত আমাকে 2টা থাপ্পড় দিল। ওদের থাপ্পড় খেয়ে সাথে সাথে চোখ অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে। তবুও আমি চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। কোথায় থেকে যে পাগলগুলো আসে পড়ার জন্য বুঝতে পারছি না। এই, তুই তো শার্ট খোল। শার্ট খুলবো কেন? এত প্রশ্ন করিস কেন? খুলতে বলেছি তাই খুলবি। এত কথা শুনতে পারবো না। ইসরাতের থাপ্পড় খেয়ে মনে হচ্ছে ঠোঁট ফেটে গেছে, কারণ অনেক জ্বলছে আর ব্যথাও করছিল ঠোঁটগুলো। আমি আমার শার্ট খুললাম। গতকালের মতো আজকেও সবার হাসির পাত্র আমি হলাম। সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আমি শার্ট খুলে দাঁড়িয়ে আছি। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? ওর জামাটা পরিষ্কার করে দে। না না, আমি পরিষ্কার করতে পারবো। ও আমার শরীরে হাত লাগলে আমার শরীরটা ময়লা হয়ে যাবে আবার। সেটাও ঠিক। আজকে যে ভুলগুলো করছিস সেগুলো যাতে আর না করিস সেই দিকে নজর রাখবি। হ্যাঁ। শার্টটা গায়ে দে আর এখান থেকে এখন যা। আমি শার্টটা গায়ে দিয়ে ক্লাসে চলে আসলাম। দেখে তানভীর আমার জন্য জায়গা রেখেছে। কে রে, আমাকে রেখে চলে এলি যে? কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর অপমানগুলো দেখবো? কেন, সবাই দেখতে পারে, তুইও দেখবি। কিরে, তোর গালে এগুলো কিসের দাগ? আর তোর ঠোঁটটা কাটলো কিভাবে? তার নাইবা প্রকাশ করলাম। আচ্ছা বাদ দে,
এইসব কথা। একটু পর ইসরাত আর তার ফ্রেন্ডরা চলে আসলো। আমি আর তানবীর চুপচাপ রইলাম। এই তোরা জানিস ছোট লোকেদের নাকি শখ থাকে? ইসরাত এইসব আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, আর তাদের ফ্রেন্ডরাও তার উত্তর দিতে লাগলো। কেন, তারা ছোট লোক হলেও কি হয়েছে, তাদের শখ থাকতেই পারে। ঠিক বলেছিস, যেটাকে বলে ছেঁড়া চুলে খোপা বাঁধা। এইসব ছোট লোকদের দেখলে খুব মেজাজ গরম হয়ে যায়। আরে ছোট লোকরা তো আমাদের দয়ার মাধ্যমেই চলে। ঠিক বলেছিস, আমরা যদি ওদের দয়া না করি তাহলে ওরা যে না খেয়ে মরবে। ইসরাত আর ওর ফ্রেন্ডদের কথা শুনে মেজাজ খুব খারাপ হতে লাগলো। তবুও মেজাজটা ঠান্ডায় পরিণত করলাম। একটা কথারও প্রতিবাদ করলাম না, কারণ প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার নেই। তাই মুখ বুজে সব সহ্যই করতে হবে। একটু পর স্যার এসে ক্লাস করাতে লাগলো। এইভাবে সবগুলো ক্লাস শেষ করে আমি আর তানবীর বাড়িতে ফিরছি। দোস্ত, এই টাকাগুলো তোর কাছে রাখ। তোর টাকা আমি নিতে যাব কেন? এত প্রশ্ন করিস কেন? তোকে নিতে বলেছি তাই নিবি, ঠিক আছে? গরিব বলে দয়া করছিস তাই না? একটা থাপ্পড় দিব এই কথা বললে। তোকে ফ্রেন্ড হিসাবে দিলাম। কিন্তু আমি তো নিতে পারবো না। না, তোকে নিতেই হবে। আর যদি আজকে টাকা না নিস তাহলে আমাদের ফ্রেন্ডশিপ এখানেই শেষ। কিন্তু দোস্ত। আর কোনো কিন্তু নেই, এখন টাকা নে, আমাকে আবার বাড়ি যেতে হবে। আমি তানবীরের কাছ থেকে টাকাটা নিলাম। আচ্ছা আমি যাই, কাল আবার দেখা হবে, কেমন? ওকে বাই। তানবীর চলে গেল আর আমি একটা হোটেল থেকে কিছু ভালো মন্দ খাবার কিনে আনলাম। অনেকদিন যাবৎ ভালো মন্দ খাই না, তাই আজকে শখ করে নিয়ে আসলাম। ঘরে সে ফ্রেশ হয়ে রহমত চাচাকে ডাক দিলাম। কিরে, ডাক দিলি কেন? চাচা চলো, আজকে তুমি আমার সাথে খাবে। তুই খাবার পেলি কই? একটা ফ্রেন্ড টাকা দিয়েছিল, তাই সে টাকা দিয়ে খাবার নিয়ে আসলাম। না তুই খা, আমি পরে খাবো। আরে চলো তো। চাচাকে জোর করে ঘরে নিয়ে বসিয়ে দিলাম। তারপর দুজন মিলে খাবারগুলো খেতে লাগলাম। চাচা একটা কথা বলার ছিল। বল, কি বলবি? তুমি আমার পড়াশোনার দায়িত্ব নিয়েছো। তোমার ইনকাম দিয়ে ঠিকমতো তোমার সংসারই চলে না, তার সাথে তুমি আমারটা চালাও। তাই বলি কি, আমাকে একটা রিক্সার ব্যবস্থা করে দেবে? ধুর পাগল, আগে তুই পড়াশোনা শেষ কর। আমি তো এখনো মরে যাই নাই। দূর, কি বলো এইসব? তুই আগে পড়াশোনা কর, তারপর এইসব নিয়ে ভাবা যাবে। কিন্তু চাচা তোমার তো কষ্ট হচ্ছে। আমি কি তোকে বলছি যে আমার কষ্ট হচ্ছে? তুই এত চিন্তা করিস কেন, আমি ঠিক আছি। হ্যাঁ, চাচার সাথে একসাথে খাবার খেলাম। খাবার খাওয়ার পর বই নিয়ে পড়তে লাগলাম। পড়ার ফাঁকে ফাঁকে মানুষদের কাজ করে দিচ্ছি। এতে তারা খুশি মনে কিছু টাকাও দেয়। এতে আমার ভালোই দিনকাল কেটে যায়। এইভাবে আমার দিনটা কেটে গেল। আজকে মায়ের কবরের সামনে যেতে পারলাম না। আর পড়াশোনার জন্য এইভাবে সারাদিন কেটে যায়। রাতে শার্ট আর প্যান্টটা ধুয়ে দিলাম, কারণ আমার দুইটা শার্ট আর দুইটা প্যান্ট আছে। সকালে উঠে ফ্রেশ হয়ে কোনোরকম নাস্তা করে শার্ট পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। তানবীরের সাথে দেখা হয়ে গেল। এই নে, এইটা তোর জন্য। কি এইখানে? খুলে দেখ। আমি ওর হাত থেকে প্যাকেটটা নিয়ে খুলে দেখি একটা মোবাইল। তুই আমার জন্য মোবাইল এনেছিস কেন? তোর হাতটা খালি খালি লাগে, তাই এটা তোর জন্য নিয়ে আসলাম। কি দরকার ছিল এইগুলো আনার? তোকে রাখতে বলছি, তুই রাখবি। ওকে। আমি আর তানবীর ক্লাসের দিকে হাঁটা তুললাম। প্রতিদিনের মতো ইসরাতের চোখে এড়াইনি আমি। সে আমাকে ডাকতে লাগলো। না, তুই গেলে তোকে অপমান করবে, তুই থাক। তানবীর তবু আমার হাত ধরে ধরে সামনে নিয়ে গেল। ডাকলাম একজনকে আর আসলো দুইজন, যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। কেন ডেকেছেন সেটা বলেন। আমি তো তোকে ডাকি নাই, ডেকেছি তো এই ছোট লোকটাকে। কার জোরে আপনি এত ক্ষমতা দেখাচ্ছেন বলুন? মুখ সামলিয়ে কথা বল। মুখ সামলিয়ে কথা বলতে ইমন শিখেছে, কিন্তু আমি না। তোর এত বড় সাহস যে তুই আমার মুখের উপরে কথা বলিস? তুই জানিস আমি কে? প্রিন্সিপালের মেয়ে হয়ে এত ভাব কিসের আপনার? যিনি প্রিন্সিপাল তার কোনো অহংকার নেই, আর যে মেয়ে তার শরীর ভরা কারেন্ট। তুই এত বড় কথা বললি আমাকে? ইসরাত যেই তানবীরকে থাপ্পড় দিতে যাবে, তানবীর ঠিক তখনই ওর হাত ধরে ফেলে। আমি তোকে পরে দেখিয়ে দেব কে তুই। আমার পরিচয় না হয় পরেই জানবেন, আর আশা করি ইমনকে অপমান করবেন না। আমি এতক্ষণ ওদের কথাগুলো শুনছিলাম, তাই এবার আমি কিছু না বললে খারাপ কিছু হয়ে যেতে পারে। তানবীর তুই ক্লাসে যা তো। ক্লাসে যাব মানে? মানে এখানে না দাঁড়িয়ে ক্লাসে যা। তুই চল আমার সাথে। আসছি, তুই যা। কিন্তু কোনো কিন্তু না, তোকে যেতে বলেছি, তুই যা। তানভীর আর কিছু না বলে চলে গেল। দেখুন, আমি তানভীর হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি। ও হয়তো রাগের বসে কিছু বলে ফেলেছে, আপনারা কিছু মনে করবেন না। সব তোর জন্য হয়েছে, তোকে আজকে আমি বের করে দেবো কলেজ থেকে। প্লিজ আমাকে বের করবেন না, আমি আপনার দাস হয়ে থাকবো, তবুও আমাকে বের করবেন না। ইসরাতের পা ধরে কথাগুলো বললাম। ইসরাত আমাকে উঠিয়েই
তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? আমি চুপ করে আছি। আজকে যে আমি কি করব সেটা আমিও জানি না। প্লিজ মাফ করে দিন। যা এখান থেকে, ছোট লোক একটা। আমাকে আর কিছু বলতে না দিয়ে ইসরাত চলে গেল। আমি আর তানভীর ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। ক্লাসে সবাই আছে কিন্তু ইসরাত নেই। এই ব্যাপারটা খেয়াল করেও তানভীরকে কিছু বললাম না। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যারের পিএ ক্লাসে আসলো। তোমাদের এখানে তানভীর কে? পিএর কথা শুনে তানভীর উঠে দাঁড়ালো আর বলল, আমার নাম তানভীর, কি হয়েছে? প্রিন্সিপাল স্যার আপনাকে ডাকছেন। ওকে, চলুন। পিএর সাথে তানভীর প্রিন্সিপাল স্যারের রুমে হাঁটা ধরল। এদিকে ক্লাসের ছেলেমেয়েরা বলাবলি করছে যে যাদের একবার প্রিন্সিপাল স্যার ডাকে তাকে নাকি একেবারের জন্য বহিষ্কার করে দেওয়া হয়। এই কথাগুলো শুনে আমার প্রাণ যেন বের হয়ে যাচ্ছে। তানভীরের জন্য খুব খারাপ লাগছে। আজ আমার জন্য বেচারার এই অবস্থা। অন্যদিকে স্যার, আসবো? আসো। তানভীর প্রিন্সিপালের রুমে ঢুকে দেখে ইসরাত এক কোণে দাঁড়িয়ে আছে। তানভীরের বুঝতে কষ্ট হলো না যে এইগুলো ইসরাতের চক্রান্ত। বাবা, এই ছেলেটা আমার সাথে খুব বাজে ব্যবহার করছিল আর আমাকে টিস করেছিল। প্রিন্সিপাল স্যার তার দিকে মুখ তুলে তাকাতেই চমকে উঠলেন। আরে আসাদ, তুমি? আপনি তো আমাকে ডেকে পাঠিয়েছেন। ইশরাত বলল যে তুমি নাকি ওকে টিস করেছো। স্যার, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিব। আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করব, যদি অনুমতি দেন। ওকে, করতে পারো। স্যার, আপনার মেয়ে ইসরাত যতগুলো ছেলের নামে বিচার দিয়েছিল সবার নামে টিচ করার অপরাধ উল্লেখ করেছে, তাই না? হ্যাঁ, তাই তো। স্যার, আপনি চোখ থাকতেও অন্ধ হয়ে গেলেন। মানে কি বলতে চাইছো তুমি? স্যার, আমি বলতে চাই যে আপনি এই কলেজে প্রিন্সিপাল, আর এই কলেজে পড়ার স্বপ্ন নিয়ে অনেক ছেলেরাই আসে। সবার আর্থিক অবস্থা এক থাকে না স্যার। কেউ খুব বড় লোক থাকে, আবার কেউ খুব অহংকারী বেয়াদব থাকে, আবার কেউ খুব গরিব থাকে। যাদের আপনার মেয়ে নাম দিয়েছে ছোট লোক, যখন এরা পড়াশোনার জন্য আসে তখন এই আপনার মেয়ে তাদের ফলো করে আর তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আজে বাজে মন্তব্য করে আর তাদের সাথে বাজে ব্যবহার করে। যদি তারা প্রতিবাদ করে তাহলে বলে যে সে কলেজ থেকে নাকি বের করে দিবে। কিরে ইশরাত, আসাদ যা বলছে সেগুলা কি সত্য? আসাদ কে এখানে? ও হচ্ছে এই কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, প্রতিষ্ঠাতার ছেলে। ওকে আসাদ, জানি না ইশরাত তোমার নামে কি মন্তব্য করেছে। তুমি এখন ক্লাসে যাও, ব্যাপারটা আমি দেখছি। যদি আপনার মেয়ে আরেকবার কারো সাথে এরকম খারাপ ব্যবহার করে, আশা করি আপনার মনটাকে শক্ত করে টিসি এর পেপারটা সাইন করে দিবেন। এই বলে তানভীর চলে এলো। আর এদিকে ক্লাসে আমার টেনশনে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ তানভীর স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে ক্লাসে ঢুকলো। সবাই বলাবলি করছে যে হয়তো বহিষ্কার করে দিয়েছে। অবাক করে দিয়ে তানভীর আমার পাশে বসে আসতে লাগলো। কিরে, কি হয়েছে? সব পরে বলছি, আগে ক্লাসটা করে নেই। ওকে। ক্লাস শেষ করে আমি আর তানভীর একসাথে বাইরে গেলাম। এবার বল কি হয়েছে। শোন তাহলে। তানভীর আমার কাছে সব প্রকাশ করলো। ভাইরে, তোর সাহসকে আমি সেলুট জানাই। হয়েছে হয়েছে, তুই এখন বাড়িতে যা। বাকি ক্লাসগুলো আর করবি না? না, আজকে আর সেগুলো করবো না। তাহলে তুই যা, আমার ক্লাসগুলো করা খুব দরকার। তানভীর আমাকে বিদায় দিয়ে চলে গেল। আমি ক্লাসে ঢুকলাম। তখন দেখি ইসরাত ক্লাসে তার ফ্রেন্ডদের সাথে হাসি মুখে কথা বলছে। আমি সেই দিকে না দাঁড়িয়ে চুপচাপ আমার আসনে চলে আসলাম। ইসরাত আগের মতো আমাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো আর হাসি মজা করতে লাগলো। কোনো মতো ক্লাসগুলো শেষ করে আমি বস্তির দিকে রওনা দিলাম। ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় দেখলাম ইসরাত আমার দিকে আসছে। আমি দেখেও না দেখার ভান করে আছি। চুপচাপ হাঁটতে লাগলাম। হঠাৎ সে আমার গায়ের সাথে ইচ্ছে করে ধাক্কা খায় আর নিজে মাটিতে ভরে যায়। ইসরাত মাটি থেকে উঠেই, তোর সাহস কিভাবে হলো যে তুই আমাকে আবার ধাক্কা দিয়েছিস? আমি তো ইচ্ছে করে ধাক্কা দিইনি, আপনি তো দেখলাম ইচ্ছে করে ধাক্কা দিয়ে পড়ে গেলেন। তুই নিজে ধাক্কা দিয়ে এখন আমার নাম দিচ্ছিস? ইসরাতের থাপ্পড় খেয়ে কাটা জায়গাতে আবারও রক্ত পড়তে লাগলো। তবুও আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। একবার তোকে শিক্ষা দিয়েছিলাম, তো সেটা মনে নেই? এমন সময় ইসরাতের ফ্রেন্ড ওর কাছে আসলো। কি হয়েছে ইশরাত এইখানে? এই ছোট লোকটা আমাকে আবার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ওর সাহস দেখলে আমরা অবাক হয়ে যাই। ওকে আগেও একবার করেছিল, উচিত শিক্ষা দিয়েছিলাম, এখন আবার করছে। দেখিস না, এখন আবার শিক্ষা দিয়ে রক্ত বের করে দিয়েছি। এতে ওর শিক্ষা হবে না। আচ্ছা, এখন না এটার শাস্তি ওকে কাল দেব। সেটাই ভালো। ইসরাত ওর ফ্রেন্ডরা চলে গেল। আমি বস্তিতে ঢুকতেই রহমত চাচার সাথে দেখা। কি তোর এই অবস্থা কেন? কই, কি হয়েছে আমার? তোর মুখে রক্ত কিসের? ও রক্ত, মানে
বল কি হয়েছে? ওই একটা গাড়ির সাথে হালকা ধাক্কা খেয়েছি, তাই এমন হয়েছে। দেখে সাবধানে হাঁটতে পারিস না? অনেকখানি কেটে গেছে। ওকে, আমি ঠিক আছি। তুমি এখন কোথায় যাচ্ছ? আর কই যাব, রিক্সা নিয়ে বের হব। ওকে, তুমি যাও। আমি আমার ঘরে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে গিয়ে খেতে পারলাম না, কারণ কাটা জায়গায় জ্বলছে। তাই না খেয়ে শুয়ে রইলাম আর তানভীরের দেওয়া মোবাইলটা টিপতে লাগলাম। হঠাৎ তানভীর কল দিল। হ্যালো, কে বলছেন? ওই, আমি তানভীর বলছি। কিরে, তুই মোবাইলের ভিতর সিম কার্ড দিয়েছিলে নাকি? কেন? তুই দেখোস নাই? মাত্রই দেখলাম। কি করস এখন? শুয়ে আছি, আর কি করব। খাবার খেয়েছিস? হ্যাঁ, মাত্র খেলাম। ওকে ভাই, পরে কথা বলবো। মাত্র কল দিলেই আবার কেটে দিবি? তোর খবর নেওয়ার জন্য কল দিয়েছি। কিছু বলবি তুই? না, কি বলবো। ওকে, বাই। বাই। কল কেটে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম। পেটে ক্ষুধার জ্বালায় ঘুম আসছে না, তাই উঠে ব্যথাকে উপেক্ষা করে কিছু খাবার খেয়ে নিলাম। খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে উজু করে মায়ের কবরের সামনে গিয়ে কবরটা জিয়ারত করে আসলাম। কিরে, কবর জিয়ারত করছিলি বুঝি? হ্যাঁ। তোর মায়ের দোয়া আর আমাদের ভালোবাসা তোর সাথে সবসময় ছিল, আর আছে, আর থাকবে। আজকে রিক্সা নিয়ে বের হলে না? গিয়েছিলাম, হঠাৎ করে শরীরটা খারাপ লাগছিল, তাই আজকে আর চালামু না। কেন, কি হয়েছে তোমার? মাথাটা ঘোরাচ্ছিল। এখন ঠিক আছে তো? এখন ঠিক আছি, আগের থেকে একটু ভালো আছি। বেশি খারাপ হলে রিক্সা চালানোর দরকার নেই। একটু পর রাত হয়ে যাইব, তুই এখন ঘরে গিয়ে পড়তে বস। ঘরে এসে পড়ার সময় একজন লোক বলে গেল একজনের বাসা পাল্টাচ্ছে, সেখানে কিছু লেবার লাগবে। আমি পড়া বন্ধ করে সেখানে গেলাম। গিয়ে তাদের মালামালগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে লাগলাম। কাজ করতে করতে রাত হয়ে গেল, তাই তারা আমাদেরকে রাতে খাবারও দিয়েছিল আর সাথে কিছু পারিশ্রমিকও দিয়েছে। আমি সেইগুলো এনে ঘরে এক জায়গায় রেখে দিয়েছি। বই খুলে আবারও পড়তে লাগলাম। পড়া শেষ করতে করতে গভীর রাত হয়ে যায়, তাই দেরি না করে ঘুমিয়ে গেলাম। সকালে হালকা কিছু খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। ক্যাম্পাসে আমি আর তানভীর হাঁটাহাঁটি করছি। এমন সময় ইসরাত ও তার ফ্রেন্ডরা আমাকে ডাকতে লাগলো। দেখছিস কতটা বেয়াদব, আর বেয়ায় হলে তোকে আবার ডাকে। তুই চুপ থাক। একবার আমাকে বাচ্চা দিকে অপমান হয়েছিস, তাই আমি চাই না এই ব্যাপারে তুই নিজেকে আড়াল করে রাখবি। দোস্ত, ওরা তোকে এইভাবে অপমান করবে আর আমি নিজেকে আড়াল করে রাখবো? এটা আমার ব্যাপার। তুই এখন ক্লাসে যা, আমি দেখবো। না, আমি যাব না। যদি না যাস তাহলে এনে তোর মোবাইল লাগবে না, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ করা লাগবে না। এইভাবে বলতে পারলি? প্লিজ তুই ক্লাসে যা। তানভীর কিছু না বলে ক্লাসে চলে গেল। আমি ইসরাত আর তার ফ্রেন্ডদের সামনে গেলাম। হ্যাঁ, বলুন। তোকে তানভীর কি বলেছিল? সেটা আপনাদের না জানলেও চলবে। দেখছিস ছোট লোকের কি তেজ কথার। সেটা তো দেখতেই পেলাম। কাল যে আমাকে ধাক্কা দিয়েছিলি তার কি হবে? আমাকে তো মেরেছেন, আর কি লাগবে আপনাদের? আচ্ছা, তোর কি লজ্জা শরম নেই? তোকে এত অপমান করি তবুও তুই এখানে পড়ে আছিস। আরে ও একবার বলেছিল না যে ছোট লোকের মায়ের নাকি শখ হয়েছে এই কলেজে পড়তে। দেখেছিস ওর শরীর থেকে কত গন্ধ বের হচ্ছে, বমি আসছে আমার। তুই ঠিক বলেছিস। দেখছিস না একটা শার্ট পরে বারবার কলেজে আসে। সেটাই, ওকে দেখলে আমার শরীরটা ঘিনঘিন করে। যা, তোকে আজকে কিছু করলাম না, তুই ক্লাসে যা। আমি মাথা নিচু করে ওদের সামনে থেকে চলে আসলাম আর ভাবছি, পৃথিবীতে বুঝি টাকাই সব। যার টাকা নেই সে বুঝি এতটাই অসহায়। মানুষের মাঝে কি মানবতা জিনিসটা হারিয়ে গেছে? আজ আমি ইতিম বলে সবার হাসির পাত্র আমি। আজ আমাকে সহ্য করতে হচ্ছে নানা অপমান। যদি আজ মা বেঁচে থাকতো, বাবা বেঁচে থাকতো, হয়তো এই দিন আমাকে দেখতে হতো না। মায়ের কথাটা ভাবতে চোখটা ভিজে উঠলো। ভেজা চোখ নিয়ে ক্লাসে গেলাম। কিরে, কাঁদছিস কেন? আমি জানি ওরা তোকে এমন কথা বলেছে যে তোর বাবা মাকে স্মরণ করিয়েছে, তাই না? না, তা নয়। দোষ তোর ছিল, তুই গেলি কেন ওদের কাছে বলতো? না গেলে ওরা আমাকে প্রতিনিয়ত অপমান করবে। যাওয়ার পর কি অপমান না করে নাকি আদর করে? আচ্ছা, বাদ দে। তানভীর আর কোনো কথা বললো না। কিছুক্ষণ পর ইসরাত ও তার ফ্রেন্ডগুলো ক্লাসে আসলো। আমি আর তানভীর চুপচাপ বসে আছি। ইসরাত আর তার ফ্রেন্ড আমাকে নিয়ে নানা বাজে কথা বলতে লাগলো। চল বাইরে যাই, এইখানে ভালো লাগছে না। হ্যাঁ চল। আমি আর তানভীর বাইরে গিয়ে 2 মিনিট ছিলাম। স্যার ক্লাসে ঢোকার কয়েক সেকেন্ড আগে আমরা ক্লাসে ঢুকলাম। আমি আর তানভীর ক্লাসগুলো করতে লাগলাম। কিছুক্ষণ পর ইসরাত দাঁড়িয়ে বলল, স্যার, আমার একটা কথা বলার ছিল। বলো। স্যার, আমার ব্যাগে টাকা ছিল কিছু, এখন সেগুলো নেই। সবাই এর কথা শুনে অবাক। যে ক্লাসের মধ্যে টাকা চুরি করবে কে? সবাই চারদিকে বলাবলি করতে লাগলো।
আমরাও শুনে না শোনার ভান করে আছি। ইশরাত, তোমার কি কাউকে সন্দেহ হয়? জি স্যার, আমার কয়েকটাকে সন্দেহ হয় যারা আমাকে প্রায় ফলো করে। ওকে, তুমি নিজে গিয়ে তার ব্যাগ সার্চ করো। ওকে। তারপর ইশরাত কয়েকটা ছেলে মেয়ের ব্যাগ চেক করলো। চেক করে শেষে ইশরাত আমাদের কাছে আসলো। তানভীর, তোমার ব্যাগটা দাও। আপনি আমার ব্যাগ চেক করবেন কেন? আমি কি চুরি করেছি নাকি? যদি তুমি চুরি না করো তাহলে ব্যাগ দেখাতে সমস্যা কোথায়? তবু আপনাকে আমি আমার ব্যাগ দিব না। স্যার, তানভীর ব্যাগ দেখাতে অস্বীকার করছে। কি হলো তানভীর? ওকে ওর কাজটা করতে দাও। ওকে স্যার। তানভীর ইশরাতকে ব্যাগটা দিয়ে দিল। ইশরাত পুরো ব্যাগ চেক করলো কিন্তু টাকা পেল না। তানভীরের ব্যাগ চেক করার পর ইশরাত আমার ব্যাগটা চাইলো। এই তোর ব্যাগটা দে। আমি কোনো কথা না বলে ব্যাগটা দিয়ে দিলাম। ইশরাত আমার ব্যাগটা ভালো করে চেক করতে লাগলো। কিছুক্ষণ পর সে তার হাত আমার ব্যাগ থেকে বের করলো আর সাথে কিছু টাকাও বের করলো। এইটা দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে। তানভীর আমার দিকে তাকিয়ে আছে। পুরো ক্লাসটা যেন নীরব হয়ে গেছে। স্যার, আমি আমার টাকা এই চোরটার ব্যাগে পেয়েছি। ইশরাতের কথা আর আমার ব্যাগ থেকে টাকা বের করার দৃশ্য দেখে আমি পুরোই যেন অবশ হয়ে যাই। আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। স্যার, বিশ্বাস করেন আমি আর টাকা চুরি করিনি। সি ইমনসি, আমি তোমাকে এত ভালো জানতাম আর তুমি কি না? আজ আমার সত্যি খারাপ লাগছে যে আমার ছাত্র এই কাজ করতে পারে। প্লিজ স্যার, একবার বিশ্বাস করেন আমি আর টাকা চুরি করিনি। ওকে, তুমি বসো। আর স্টুডেন্ট, এটা আমাদের ক্লাসের ঘটনা, তাই এইটা যাতে বাইরে না ছড়ায় সেদিক খেয়াল রাখবা। স্যার নিজে ক্লাস করাতে লাগলো আর আমি টিপে টিপে চোখের পানি ফেলছি আর ভাবছি আজ আমি সবার সামনে চোর হয়ে গেলাম, অথচ এই টাকা আমি টাচও করিনি। আমি জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না, কারণ আজ আমি সবার সামনে চোর হয়ে গেলাম। এইগুলো ভাবছি আর চোখের পানি ফেলছি। এখনও অনেকে আমাকে নিয়ে নানান কথা বলছে। স্যার ক্লাস নিয়ে চলে গেল আর আমি আমার ব্যাগটা নিয়ে বাইরে চলে আসলাম। আসার সময় ইসরাত ও তার ফ্রেন্ডরা চোর চোর বলে বেড়াচ্ছিল। আমি ব্যাগ নিয়ে ক্যাম্পাসের এক কোণে বসে কাঁদতে থাকলাম। কিছুক্ষণ পর কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকে দিকে তানভীর দাঁড়িয়ে আছে। আমি ওকে কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আমি জানি তুই চুরি করস নাই, ওই বেয়াদবটা তোকে ফাঁসিয়ে দিয়েছে। আমার মায়ের কসম খেয়ে বলছি দোস্ত, আমি চুরি করিনি। জানি আমি, যখন তুই আর আমি বাইরে গিয়েছিলাম তখন ওরা ব্যাগে টাকা ঢুকিয়ে দিয়েছিল। আজ আমি সবার সামনে চোর হয়ে গেলাম। ইসরাত আমার সাথে এমন কেন করে? আমি তো তার কোনো ক্ষতি করিনি। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি তো জানি যে তুই চুরি করিস নাই। ইসরাত তার বাবার কারণে এত ক্ষমতা দেখাচ্ছে। জানিস দোস্ত, আমিও পারতাম ইসরাতের প্রতিবাদ করতে, কিন্তু আমি আমার মরা মায়ের কথা মনে করেই সব রাগ পানি করে দেই। নিজের মনটাকে আরো শক্ত কর আর বাঁচতে শিখ মাথা উঁচু করে। এই কথা হয়তো তুই তোর মতো ছেলের জন্যই বলেছিস, কিন্তু আমার মতো ছেলের জন্য বলিসনি। এইটা সবার জন্য বলেছি। আমি এখন কিভাবে কলেজে আসবো? সবাই আমাকে এখন চোর হিসেবে চেনে। মন খারাপ করিস না, তুই এখন বাসায় যা। হ্যাঁ, তুই ক্লাস করবি? না আজকে করব না, তুইও করিস না। ওকে। তানভীরের কাছ থেকে বিদায় নিয়ে আমি বস্তির দিকে হাঁটা দিলাম। আজকে বস্তিতে না গিয়ে আগে মায়ের কবরের সামনে গেলাম। মায়ের কাছে মনের সব সুখ প্রকাশ করতে লাগলাম। কেমন আছো মা? জানি না তুমি কেমন আছো, তবে আমি খুব ভালো আছি, কারণ আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে কষ্ট মিশে আছে। যখন তুমি ছিলে তখন তুমি আমাকে একটা ফুলের টোকাও লাগাতে দাওনি। আজ আমার থাকার কথা রাজপ্রাসাদে, আর আমি থাকছি একটা ময়লার বস্তিতে। মা জানো, তুমি মারা যাওয়ার পর তোমার মা বাবা আর ভাইয়ারা আমার থেকে সব সম্পত্তি কেড়ে নিয়ে আমাকে রাস্তায় বের করে দিয়েছিল। এতে আমার কোনো কষ্ট নেই, কারণ আল্লাহ আমাকে মাথা লুকাবার মতো জায়গা দিয়েছে। আজ অভাবের কারণে আমি চোর হয়েছি, যেটা ছিল আমার নামে মিথ্যা অপবাদ। মা তুমি তো কখনো আমাকে চুরি করতে শেখাওনি, তাহলে আজকে কেন আমি সবার সামনে চোর হলাম? কেন সবাই আমাকে নিয়ে হাসতে লাগলো? তুমি আমাকে কেন একা রেখে গিয়েছো? থাক, আর কিছুই বলবো না। আল্লাহ যাতে তোমাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করে, সেই দোয়াই করি। এই বলে মায়ের কবর ধরে কাঁদতে লাগলাম। এভাবে কতক্ষণ কেঁদেছিলাম মনে নেই। কবরের কাছ থেকে উঠে মাকে বিদায় দিয়ে বস্তির গলিতে ঢুকতেই চাপা কান্না বেশি আসতে লাগলো। ভালো করে আওয়াজটা খেয়াল করলাম। আওয়াজটা রহমত চাচার ঘর থেকে আসছে, তাই দেখার জন্য রহমত চাচার ঘরে ঢুকলাম। দেখি চাচা বিছানায় মুমূর্ষু হয়ে শুয়ে আছে, আর চাচি আর তার ছেলেমেয়েরা কাঁদছে। এইটা দেখে আমি দ্রুত চাচার কাছে গেলাম। চাচার অবস্থা দেখে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কি হয়েছে চাচার? তোর চাচা কাল বলেছিল তোর নাকি শরীর খারাপ, আর আজকে হঠাৎ করেই জ্বর আসলো। আমি চাচার শরীরটা ধরে চমকে উঠলাম। চাচার শরীর তো জ্বরে পড়ে যাচ্ছিল। চাচাকে একটা হাসপাতালে নিতে হবে। আমার কাছে তো কোনো টাকা নেই বাবা, কিভাবে নিব? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না,
আগে বলুন চাচা রিক্সাটা কোথায়? ওই 2 নম্বর গলিতে রাখা আছে। ওকে, আমি রিক্সা নিয়ে আসছি, আপনি চাচাকে একটু টেনে তুলুন। আমি ব্যাগটা রেখে রিক্সাটা নিয়ে আসলাম আর চাচাকে রিক্সায় বসে একটা ছোট হাসপাতালে নিয়ে গেলাম। এখানকার ডাক্তাররা তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছে। চাচাকে একটা ইঞ্জেকশন দিয়ে রেখেছে। আমি চাচিকে চাচার পাশে বসিয়ে দিলাম। দুপুরে তো মনে হয় কিছুই খাননি। খেয়েছি আমরা সবাই, তুই তো খাস নাই। তোমাদের মুখ দেখে বোঝা যাচ্ছে যে তোমরা কিছু খেয়েছো কিনা। আপনারা চাচার কাছে থাকেন, আমি আসছি। আমি বাইরে গিয়ে ওদের জন্য খাবার কিনে আনলাম। চাচি, আপনি আর আপু মিলা খাবারটা খেয়ে নিন। তুই খেয়েছিস তো? হ্যাঁ, আমি পেট ভরে বাইরে থেকে খেয়ে এসেছি। আর এই নাম্বারটা রাখেন, এটা আমার নাম্বার। কিছু দরকার হলে ফোন করে বলবেন। কেন, তুই কই যাচ্ছিস? সেটা আপনার জানতে হবে না, আপনি শুধু চাচার খেয়ালটা রাখবেন। আচ্ছা। আমি বাইরে একটা নিরিবিলি জায়গায় আসলাম আর ভাবতে লাগলাম, আর সারাদিন পেট পুরে কিছুই খাইনি। চাচার মেডিসিন আর খাবারের পিছনে সব টাকা খরচ হয়ে গেল। এখন কি করব, মাথায় কিছুই ঢুকছে না। কোত্থেকে টাকা জোগাড় করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, চাচা রিক্সাটা চালালে তো কিছু টাকা জোগাড় হবে। তাই 7-5 না ভেবে চাচা রিক্সাটা নিয়ে বেরিয়ে পড়লাম। সারাদিন রিক্সা চালালাম। রাতে বাইরে অল্প কিছু খেয়ে ওদের জন্য কিছু খাবার নিলাম। চাচার কেবিনে গিয়ে দেখলাম চাচার জ্ঞান ফিরেছে। চাচা, আপনার এখন কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু তুই কোথায় গিয়েছিলি? গিয়েছিলাম একটু বাইরে। আমার জন্য এত কষ্ট কেন করতে গেলি? কি পাগলের মতো বলছো? আমি আবার কিসের কষ্ট করলাম? তুই আজ সারাদিন খাবার খেয়েছিস? হ্যাঁ, মাত্রই খেলাম আর আপনাদের জন্য নিয়ে আসলাম। তুই টাকা পেলি কোথা থেকে? এ মানে? বল, কোথায় পেলি? তোমার রিক্সা চালিয়েছিলাম সারাদিন। তুই রিক্সা চালিয়ে আমার জন্য এসব করেছিস? এই বলেই চাচা কেঁদে দেয়, সাথে আমিও কাঁদতে থাকি। বাচ্চাদের মতো কাঁদছেন কেন? কান্না থামান। দেখেছো এই ছেলে আমার জন্য কি কি করেছে? এখন বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নিন, আমাকে আবার বস্তিতে ফিরতে হবে। ওকে, তুই গিয়ে পড়তে বস। হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা, জানাবো। তারপর আমি চলে এলাম বস্তিতে আর কিছু টাকা চাচার হাতে দিয়ে আসলাম। বলা তো যায় না কখন দরকার পড়ে যায়। বস্তিতে সেই ঘরে ঢুকে পড়লাম। আর সারাদিন কাজ করতে করতে পড়ার দিকে মনই দেওয়া হয়নি। তাই পড়া শেষ করতে করতে রাত প্রায় পেরিয়ে যায়। পড়া থেকে উঠে আর ঘুমালাম না, হালকা রেস্ট নিলাম। সকাল উঠে না খেয়েই কলেজে চলে আসলাম। কেন জানি না আজ কলেজে যেতে মন টানছে না, কারণ আমি যে সবার কাছে চোর হয়ে গেলাম। লজ্জার কারণে ক্যাম্পাসে আড্ডা দিলাম না। আমি আর তানভীর ক্লাসে চলে গেলাম। কেউ আমার দিকে তেমনভাবে তাকাচ্ছে না, কেউ আমাকে নিয়ে কোনো মন্তব্য করলো না। আমি ক্লাসে এসেই তানভীরের সাথে কথা বলতে থাকলাম। এমন সময় ইসরাত আর তার বান্ধবীরা রুমে ঢুকলো। আমি আর তানভীর কথা চালিয়ে গেলাম। দেখেছিস, চোর চুরি করে আবার কলেজে আসে। সেটাই তো দেখতে পারছি, চোরের লজ্জা শরম নেই। ঠিক বলেছিস, আমি হলে কবেই কলেজ ছেড়ে চলে যেতাম। আর চোর চুরি করেও কলেজে আসে। ওদের কথা এত কষ্ট লাগলো যে চোখের অবাধ্য পানি আর নিয়ন্ত্রণে থাকলো না, টপ টপ করে বেরিয়ে পড়তে লাগলো। আমার কাছে মনে হচ্ছে এগুলো পানি পড়ছে না, বরং আমার বুকের ভেতর লুকিয়ে থাকা কষ্টগুলো পানিতে পরিণত হয়ে বের হচ্ছে। শুনেছি ছোট লোকেরা নাকি পরিশ্রম করে খায়, তাহলে আবার চুরি শিখলো কবে থেকে? যখন তারা কোনো কাজ পায় না তখন কিভাবে চুরি করবে আবার কিভাবে ছিনতাই করবে সেটা নিয়ে ভাবতে থাকে। যা বলেছিস। ওদের কথাগুলো আমার কাছে বিষাক্ত সূচের মতো লাগছে, যেটা আমার কলিজাটা ছেদ করে দিয়ে চলেছে। যদি ওদের মতো ছোট লোকের এতই টাকার প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে আসতে পারে, আমরা তাদের ভিক্ষা দিয়ে দিব। তাও যেন তারা চুরি না করে। আমি সহ্য করতে না পেরে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিতে লাগলাম। কিরে, চোখের জল লুকানোর চেষ্টা করছিস? তাছাড়া আর উপায় কই বল? দোস্ত, একদিন তুই দেখবি ইসরাত তার সব ভুল বুঝতে পারবে, আর সেই দিন সে মাপ চাইবে তোর কাছে। দরকার নেই আমার কাছে মাপ চাওয়ার, শুধু আমাকে অপমান করে ছেড়ে দিলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। সেই দিন হয়তো আর বেশি দূরে নাই, তুই একটু অপেক্ষা কর। হ্যাঁ, এখন ক্লাসে চল, ক্লাসে যাই। চল। আমি আর তানভীর ক্লাসে চলে গেলাম। আমরা ক্লাসে ঢোকার 1 মিনিট পর স্যার ক্লাসে আসলো। স্যার ক্লাসটা করাতে লাগলো। আমি মন দিয়ে ক্লাস করলাম। ক্লাস শেষ হতেই আমি ব্যাগ নিয়ে বাইরে আসার সময়, কিরে কই যাস? আজকে আর ক্লাস করব না, বাড়িতে কাজ আছে অনেক। যাওয়ার কি খুব দরকার নাকি? খুব। ওকে, তাহলে যা, দেখা হবে পরে। ওকে, বাই। আমি ক্লাস না করে চলে আসলাম। ব্যাগটা রেখে চাচা রিক্সা নিয়ে বের হলাম। সারাদিন রিক্সা চালাই, সকালেও কিছু খাইনি, আবার দুপুরেও কিছু না খেয়ে রিক্সা চালালাম।
যে টাকাগুলো ইনকাম করেছি আজকে, সেগুলো দিয়ে কিছু খাবার আমি চাচা চাচিদের জন্য নিয়ে গেলাম, আর আমি হালকা কিছু খেলাম। তবুও পেট খিদায় চুচু করছে। আমি হাসপাতালে চাচার কেবিনে যেতেই, কিরে তুই এসেছিস? হ্যাঁ এই নেন, খাবারগুলো খেয়ে নেন, আর মেডিসিন ঠিকঠাক মতো খাবেন। তুই থাকলে আমার অসুখ এমনিতেই ভালো হয়ে যাবে। তা বললে তো হবে না। আর চাচি এই নেন, কাল যদি চাচাকে বাড়ি নিয়ে যেতে পারি তাহলে টাকাগুলো লাগবে। এই বলে আমি চাচির হাতে কিছু টাকা দিলাম। আমার কাছে রাখার কি দরকার, তোর কাছেই থাক বরং। না না, আমার কাছে থাকলে খরচ হয়ে যাবে, তার চেয়ে ভালো আপনিই রাখেন। চাচি আর কোনো কথা না বলে টাকাটা রেখে দিল। তোর বুঝি খুব কষ্ট হচ্ছে, তাই না? না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আপনাদের দোয়া থাকলে আমার কোনো কষ্ট হবে না। আমাদের দোয়া তোর সাথে সারা জীবন আছে বাবা। তোকে দোয়া করি আল্লাহ যাতে তোকে অনেক বড় করে। আচ্ছা চাচা, আমি যাই, খালাবার আসবো। ওকে, তুই যা এখন। সময় মতো মেডিসিনগুলো খেয়ে নেবেন কিন্তু। আচ্ছা। আমি আর দাঁড়িয়ে না থেকে বসতিতে চলে গেলাম। ঘরে ঢুকে শার্টটা খুলে ধুয়ে দিলাম, সাথে ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে লাগলাম। সকালে উঠে কলেজে আজ গেলাম না, কারণ আজকে চাচা রিলিজ দেবে, তাই এখানে আমার থাকা জরুরি। তাই আমি কলেজে না গিয়ে হাসপাতালে গেলাম। সেখানে ডাক্তারের সাথে চাচার ব্যাপারে কথা বলে চাচাকে রিক্সায় বসে বস্তিতে নিয়ে এলাম। তারপর চাচাকে ঘরে নিয়ে এলাম। চাচা যা লাগবে আমাকে বলবেন, আমি যাই রিক্সা নিয়ে। তুই আজকে রিক্সা চালাস না? তোকে রিক্সায় মানায় না। না মানালেও যে মানাতে হবে, কিছু করার নেই। কিন্তু বাবা। আপনি বেশি কথা বলেন, শরীর ভালো না তাই শুয়ে থাকেন। আমি আমার মতো কাজ করে আসছি। চাচার কোনো কথা বলেনি। আমি চাচাকে রেখে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরে কিছু খেয়ে নিলাম। খাওয়ার পর আবার রিক্সা চালাতে লাগলাম। রিক্সা নিয়ে আসলাম রাতে। এসে দেখি চাচার ঘরে তানভীর বসে আছে। ওকে দেখে আমি খুব অবাক হয়েছি। কিরে তুই এখানে? তুই আজকে কলেজে গেলি না, তাই ভাবলাম তোর কোনো বিপদ হলো না তো। তার উপর আবার তোর মোবাইলও বন্ধ। তাই বলে তুই এই বস্তিতে আসবি? কেন, আসতে পারবো না নাকি? না না, সেটা না। কোথায় তোরা আর কোথায় আমরা? তুই কিন্তু এখন মার খাবি, হ্যাঁ? ওকে সরি। তা তুই আমার বাসা চিনলি কেমনে? সকলকে বস্তির নাম জিজ্ঞেস করেছিলাম, আর সবাই দেখিয়ে দিল। বস্তিতে এসে ওনার চাচার কাছে তোর নাম জিজ্ঞেস করেছি, তখন উনি সব বলেছে। ওকে চল তোর ঘরে যাই। এক সেকেন্ড দাঁড়া। তারপর আমি চাচার হাতে কিছু টাকা দিয়ে দিলাম। হ্যাঁ এবার চল। তারপর আমি তানভীরকে নিয়ে গেলাম আমার ঘরে। জানি তোর আমার ঘরে থাকতে খুব কষ্ট হবে। কেন, আমার কাছে তো ভালোই লাগছে। থাক, আর বছর বলতে হবে না। হঠাৎ করে তানভীর আমাকে জড়িয়ে ধরলো আর কেঁদে দিল। কিরে তুই কাঁদছিস কেন? আর তোর কি হয়েছে? দোস্ত, তুই কষ্ট করে লেখাপড়া করিস তা জানা ছিল, কিন্তু এত কষ্ট যে করিস তা আমার জানা ছিল না রে। হয়েছে হয়েছে, এবার কান্না বন্ধ কর। তুই কিভাবে পড়াশোনা করিস, আবার রিক্সাও চালাস, আবার ওদের খেয়াল রাখিস। কি করব, সবই কপাল। আমি তেমন ছিলাম না, পরিস্থিতি আমাকে সেই রকম বানিয়েছে। এই নে, এখানে কিছু টাকা আছে, এইগুলা তুই রাখ প্লিজ। ধুর পাগল, আগে একবার দিয়েছিস, এখন দেওয়া লাগবে না। তোকে রাখতে বলেছি তাই তুই রাখবি। এই কথা বলে তানভীর টাকাগুলো জোর করে ঢুকিয়ে দেয় আমার পকেটে। এটা কোনো কাজ করলি তুই? এটাই কাজ। আচ্ছা, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, এই নে। তুই আবার আমার জন্য খাবার আনতে গেলি কেন? তুই আর আমি একসাথে আজ এক ঘরে এক বস্তিতে খাবো, তাই নিয়ে এসেছি। তুই একটা পাগল। বন্ধুত্বের পাগল। তারপর আমি আর তানভীর একসাথে খাবার খেলাম। দোস্ত আমি যাই, না হলে আমার দেরি হয়ে যাবে। হ্যাঁ ওকে, সাবধানে যাস। ওকে। তানভীর চলে গেল। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ব্যস্ততা কেটে উঠতে উঠতে গভীর রাত হয়ে যায়, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কলেজে গেলাম। ক্যাম্পাসে দাঁড়ালাম না ইসরাতের ভয়ে, তাই ক্লাসে আমি আর তানভীর চলে আসলাম। মনে মনে যেই ভয়টা পেয়েছি ঠিক সেটাই হলো। ইসরাত আর ফ্রেন্ডরা আমাকে অপমান করার জন্য ক্লাসে চলে আসলো, আর আমাকে প্রত্যক্ষভাবে অপমান না করে পরোক্ষভাবে করতে লাগলো। এই তোরা কি জানিস একটা কথা, আগে আমাদের ক্লাসে ছোট লোক ছিল, আর এখন একজন রিক্সাওয়ালা আছে। আমি ইসরাতের কথাগুলো শুনে অবাক হয়ে গেলাম। এই মেয়ে কিভাবে জানে যে আমি রিক্সা চালাই? না রে, জানতাম না। বলতো সেই ছেলেটাকে? কে আবার? ওই ছোট লোকটা এখন রিক্সা চালায়। আমাদের কলেজের মান সম্মান সব ডুবিয়েছে, এখন ওর সাথে কথা বলতেই ভালো লাগে না। রিক্সা চালানোর পর থেকে ছোট লোকটার গায়ে থেকে বাজে গন্ধ বের হচ্ছে। তুই ঠিক বলেছিস, দেখিস না একটা জামা কয়দিন পরে আসে। আরো কত কি যে দেখতে হবে আমাদের, আল্লাহ ভালো জানে।
কলেজে একবার ছোট লোক ভর্তি হয়েছিল, এরপর চোরের রূপ নিয়েছিল, আর এখন আবার রিক্সাওয়ালার রূপ নিল। ঠিক বলেছিস, এদের এত অপমান করার পরেও এদের শখ মেটে না। আমি ওদের কথা শুনে চুপচাপ হয়ে রয়েছি। ওদের অপমান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, তাই চোখ দিয়ে আর পানি ভরছে না। তবে তানভীর রেগে গিয়েছে অনেক। আমি তাকে সান্ত্বনা দিয়ে বসিয়ে রাখলাম। আমার মন চাচ্ছে আমি ওদের হাতগুলাকে ভেঙে দিই। এত রাগ কেন তোর? বলছে আমাকে, তোকে তোর বলছে না। ভাই, তোকে কেউ কিছু বললে আমার কষ্ট হয়, তাই তোর নামে বাজে কথাগুলো আমি সহ্য করতে পারি না। তুই তো বলেছিস অপেক্ষা করতে, যে ওরা নাকি ওদের ভুল বুঝতে পারবে, তাহলে তুই রেখে যাচ্ছিস কেন? ওকে। আমি ওর কথা বাড়ালাম না। স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। ক্লাস শেষ করে আমি চলে আসলাম বস্তিতে। এসে এই চাচার সাথে আবারও খেয়ে আমি রিক্সা নিয়ে বের হলাম। রিক্সা চালাতে চালাতে হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খেলাম। সাথে সাথে আমি পড়ে যাই, আর রিক্সাটা কিছুটা ভেঙে যায়। রিক্সার ভাঙা অবস্থা দেখে আমার প্রাণটা কেঁদে উঠলো, কারণ আমার এত সামর্থ্য নেই যে রিক্সা মেরামত করব। আমার হাতে পায়ে কিছুটা ছিলে যায়। এমন সময় গাড়ি থেকে একজন লোক নেমে এলো, যাকে দেখে আমি অবাক হয়ে যাই, কারণ তার সাথে আমার আত্মার সম্পর্ক। লোকটা হচ্ছে আমার মামা। মামা আমাকে দেখে আমার কাছে দৌড়ে আসলো। তোর কিছুই হয় নাই তো? না, আমার কিছু হয়নি। তোর তো অনেক জায়গায় কেটে গেছে, চল মেডিসিন কিনে দেই। না, আমার লাগবে না, আমি ঠিক আছি। আরে চল তো। তারপরও মামা আমাকে একটা ফার্মেসিতে নিয়ে গেলেন, কিছু মেডিসিন কিনে দিল, আর আমার হাতটা ব্যান্ডেজ করিয়ে দিল। তোর সাথে আমাদের কিছু কথা ছিল। কিন্তু আমার তো কোনো কথা নেই তোমাদের সাথে। প্লিজ একবার আমার সাথে চল প্লিজ। মামা এমনভাবে অনুরোধ করতে লাগলো যে আমি না গিয়ে আর পারলাম না। মামা আমাকে গাড়িতে বসে বাড়িতে নিয়ে গেল, যে বাড়িতে আগে আমি আর আমার মা বাবা থাকতাম। আজ সেই বাড়িতে আমার মামার পরিবার থাকছে। মামা আজ হঠাৎ করে সে বাড়িতে নিয়ে গেল। বাড়িটাকে দেখে চোখটা ভিজে উঠল, তবুও মনকে শক্ত করে বাড়ির ভিতরে গেলাম। আমাকে দেখে নানি খুব খুশি হয়ে গেল। তিনি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আমি কিছুই বললাম না, কিন্তু মনের ভেতরে একটা খটকা রয়ে গেল। আজ হঠাৎ করে কেন তারা এইভাবে ভক্তি দেখাচ্ছে, মাথায় তো কিছুই ঢুকছে না। তারা সবাই আমাকে একটা রুমে নিয়ে গেলেন, যেখানে একজন মধ্যবয়স্ক লোক শুয়েছিলেন। আমি ভালো করে তাকিয়ে দেখি তিনি কেউ নয়, বড় প্রদীপ জ্বলেছে। নানা আস্তে আস্তে আমার দিকে তাকালেন, আর হাত দিয়ে আমাকে কি জানি ইশারা করতে লাগলেন। আমি তার কাছে গিয়ে তার বুকে মাথা রাখলাম। তিনি আমাকে নানান কথা বলল, তার সব কথা মুখে আটকে যাচ্ছে, তবুও অনেক কিছুই বলল। আমি আসামের ন্যায় দাঁড়িয়ে আছি, আর তাদের আচরণগুলো দেখতে লাগলাম। দেখলাম নানা আমাকে ধরে কেঁদে দিয়েছেন। তারপর তারা সবাই আমাকে নিয়ে একটা রুমে বসলো। দেখ ইমন, আমরা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোকেই তোর বাড়ি থেকে বের করে দিয়েছি, প্লিজ আমাদের মাফ করে দে। না না, এইভাবে বলবেন না। আমি একজন রিক্সা চালক, তাই এইসবের যোগ্য আমি না। আমরা জানি তুই আমাদের মাফ করতে পারিস নাই। জানিস তোকে কেন এইখানে ডাকা হয়েছে? না, কেন? তোকে বের করে দেওয়ার কয়েকদিন পর বাবা পরপর 2 বার স্ট্রোক করেন। অনেক ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয় নাই। বাবা মাঝে মাঝে খুব অদ্ভুত আচরণ করতেন, তাই আমরা একটা কবিরাজ এনে দেখিয়েছিলাম। তিনি বলেছিল যে বাবার কঠিন ব্যামো অর্থাৎ অসুখ হয়েছে, যখন তখন তিনি মারা যেতে পারেন। শুধু তাই নয়, তোর নানার প্রতি রাতে তোকে স্বপ্ন দেখতো। তাই তোর নানা বলেছে যে মরার আগে কোনো পাপ করে যেতে চান না, তাই তিনি তোর সব সম্পত্তি তোর নামে করিয়ে দিয়ে গেছে। এখন আমি কি করব? আমি চাই তুই আমাদের সাথে থাক, আমরা আগের মতো একসাথে মিলেমিশে থাকবো। তা হয় না, আমার স্থান যখন বস্তিতে। আজ থেকে তুই এইসবের মালিক, আর তুই চাইলে আমাদের বের করে দিতে পারিস। ছি ছি, আপনারা তো আমাকে লজ্জা দিচ্ছেন। তোকে দেখে এখন আমরা তোর কাছে অপরাধী হয়ে গেলাম। না না, সে কথা বলবেন না। আমি পারবো না আপনাদের সাথে থাকতে। কেন? তুই জানিস আমি তোকে কত খুঁজেছি, সারা শহর খুঁজেছিলাম তোকে আমি। মামা, আপনি যে রিক্সাটা ভেঙেছিলেন তার কি হবে? একজন গরিব চাচা রিক্সা ছিল এটা। ওকে, তাহলে আমি যাই এখন। সে কি, কোথায় যাবে এখন? বস্তিতে, সেটাই আমার ঠিকানা। তুই আমাদের সাথে থাকবি না আর কোনো? আমি আসবো সেই দিন, যেদিন আমি বিয়ে করে ঘরে বউ তুলবো। দাঁড়া, তোকে একটা জিনিস দিব। কি? এই নে ক্রেডিট কার্ড, যখন টাকা লাগে তুলে নিবি। না না, টাকা আমার দরকার নেই। এগুলো সব তো তোর টাকা, আমার না, তাই তোকে নিতে বলেছি। কিন্তু মামা। কিন্তু না, তুই এখন চুপচাপ কার্ডটা নে। আমি আর কথা না বলে কার্ডটা নিলাম। আজ আমার অনেক খুশি লাগলো যে আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। যেখানে আমার রিক্সা ছিল সেখানে গেলাম, গিয়ে কোনো মতে রিক্সাটা ঠেলতে ঠেলতে মেরামত করতে দিলাম। রিক্সা ঠেলার সময় ইসরাত আমাকে দেখে ফেলেছে আর আমাকে ফলো করতে লাগলো। ইসরাত আমাকে যে ফলো করছে সেটা আমি টের পেলাম না। এই ছোট লোকটা কি কি
করে আজকে? ওর পরিবার কি, ওই থাকে, সব জানবো আজ। কলেজে অপমান করতে পারবো। ইসরাত আমাকে ফলো করতেই লাগলো। আমি বস্তির দিকে হাঁটা ধরলাম। বস্তির পাশে ছিল মায়ের কবর। একটা পুকুর থেকে উঁচু করে এসে মায়ের কবরটা জিয়ারত করলাম। ছোট লোকটা কার কবর জিয়ারত করছে? কে মারা গেল তার? জিয়ারত শেষে মায়ের কবরের সামনে গেলাম। কি হলো? ও আবার এখানে বসলো কেন? আমি মায়ের কবরের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম আর মায়ের কথা মনে পড়তেই অঝরে কাঁদতে লাগলাম। এ কি, ছোট লোকটা আবার কাঁদছে কেন? এখানে কাদার কি আছে দেখি, পরে কি করে? আমি মায়ের কবরের সামনে বসে বলতে লাগলাম, মা কেমন আছো? আমি খুব ভালো আছি, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। জানো মা, আজ আমার জীবনের সবচেয়ে বড় খুশির দিন, কারণ আজ আমি আমার পরিবারকে আবার ফিরে পেয়েছি। থাক, সেই কথা আজ আর বলবো না। মা গো, তুমি আমাকে দোয়া করো আমি যাতে অনেক বড় হতে পারি। মা, তুমি আমাকে দোয়া করো আমি যাতে কলেজের সকলের কাছে প্রমাণ করতে পারি যে আমি চোর নই। মা, আজ একটু আমার কাছে আসবে? তোমাকে আজ কতদিন হলো দেখি না, তোমার আদর পাই না, আজকে অনেক দিন। প্লিজ মা, আজকে আমাকে একটু আদর করবে? আমার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। আমি যে আর মানুষের অপমান সহ্য করতে পারছি না। অনেকে আমার জন্য তোমাদের গালাগালি করে মা, এর জন্য আমাকে মাফ করে দাও। এগুলো বলছি আর চিৎকার করে কান্না করতে লাগলাম। এইদিকে ইসরাতের চোখ আর শুকনো রইল না, স্রোতের মতো বের হতে লাগলো তার চোখের পানি। আজ ইসরাত নিজেকে বড্ড অপরাধী মনে করছে। এদিকে আমি কবরের সামনে থেকে উঠে বস্তির দিকে ঢুকতেই চাচার সাথে দেখা। কিরে, তোর কি হয়েছে? কই, কিছু না তো। তাহলে তোর হাতে পায়ে ব্যান্ডেজ করা কেন? আমি চুপ হয়ে আছি। কিরে, বলবি তো কিছু? আসলে চাচা, হয়েছে কি, আজকে রিক্সাটা একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, তাই আমার এই অবস্থা। তোর কিছু হয় নাই তো বাবা? না না, আমার আর কিছু হয়নি। রিক্সা এখন কোথায়? গ্যারেজে দিয়ে আসছি। ওকে, তুই ঘরে গিয়ে খাবার খা, আমি একটু গ্যারেজে গিয়ে দেখি। এই বলে আমি ঘরে ঢুকলাম আর আমার অজান্তেই ইসরাত দূর থেকে সব দেখে নিয়েছে। চাচা, ছেলেটি কে ছিল আপনি যার সাথে এতক্ষণ কথা বলছিলেন? আর বইলো না মা, ওর নাম ইমন। ও হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে হতভাগা সন্তান। চলেন আমরা এক জায়গায় বসে কথা বলি। চলো। তারপর চাচা আর ইসরাত একটা গাছের নিচে বসলো। কিন্তু মা, তুমি কে? তোমাকে তো চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি ইমনের সাথেই পড়ি। ও, তা আমার কাছে কি জানতে চাও? ইমনের পরিবার কে, এসে কি করে, এইসব বলেন। ইমনের পরিবার বলতে এই বস্তি তার পরিবার। মানে জন্মের কয়েক মাস পর ছেলেটার বাবা মারা যায়, তারপর কয়েকদিন আগে ওর মা মারা যায় একটা দুর্ঘটনায়। তাহলে ও কিভাবে নিজের পড়াশোনার খরচ দেয়? ওকে দেখে আমার খুব মায়া হয়েছিল, তাই আমি ওর দায়িত্ব নিয়েছি। এই বস্তির মানুষ ওকে কিছু খেতে দিলে ও খায়, নাইলে না খেয়ে সারাদিন কাটিয়ে দেয়। এসব কথা শুনে ইসরাতের চোখ দিয়ে পানি পড়ে যায়। কি হলো মা, তুমি কাঁদছো কেন? কই না তো। ইসরাত জায়গাটি ছেড়ে দিল, কিন্তু ছেড়ে দিতে পারলো না হাজারো অনুতপ্ত হওয়ার কষ্ট। রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে যে কিভাবে এত খারাপ ব্যবহার করলাম আমি ইমনের সাথে। দিনের পর দিন আমি ছেলেটাকে ছোট লোক বলে অপমান করলাম, পুরো কলেজের সামনে তাকে চোর বানিয়ে দিলাম। ওকে অনেক কথা বলে অপমান করেছি। জানি না আমি ওর কাছ থেকে মাপ পাবো কিনা, তবে আমি ওর কাছে মাপ চাইবো। আর কোনোদিন ওকে অপমান করবো না। না, ছি, আমি এতটা নিচে নামলাম কি করে যে একটা ইতিম ছেলেকে এইভাবে সমাজের কাছে ছোট করে দিলাম। আজ আমি ইমনের কাছে অপরাধী, নিজের কাছে অপরাধী। ইমন আমাকে ক্ষমা করলো, আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। এইসব ভাবতে ভাবতে বাসার দিকে যেতে লাগলো ইসরাত। এদিকে আমি চাচা রিক্সা ভাঙার কারণে টেনশন করতে লাগলাম। টেনশনের কারণে ঠিকমতো খাওয়াটাই হলো না। এইভাবে কেটে গেল সারাটা দিন। রাতে দরজা আটকে পড়তে বসলাম, আর দরজা আটকে কান্না করে দিল। এই ভেবে যে সে একটা এতিম ছেলের উপর এতদিন অত্যাচার করলো, অথচ আমার বাবা মা নেই, তার পরিবারও নেই। বেচারা ঠিকমতো 3 বেলা খাবারও খেতে পারে না। এইসব ভাবছে নিজের ভুলের জন্য কাঁদছে। এইদিকে আমি পড়া শেষ করে চাচার সাথে দুমুঠো ডাল ভাত খেয়ে নিজের ঘরে চলে আসলাম। পরের দিন ক্যাম্পাসে তানবীরের সাথে হাঁটতে লাগলাম। ভেবেছিলাম থাপ্পড়টা আমার গালে পড়েছে, পরে দেখি না, আমার গালে মারেনি, ইসরাত তার বান্ধবীর গালে মেরেছে। যেটা দেখে সবাই অবাক। সব থেকে বেশি অবাক হয়েছে তার বান্ধবী। ইসরাতের বান্ধবী আর আমি রীতিমতো অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আজকে ইসরাতের হলো কি, নাকি এটা তাদের নতুন কোনো চাল? ইসরাত হঠাৎ করে আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকালো। আমি চোখটা নামিয়ে ফেলি। ইসরাতের বান্ধবীরা আমার কাছে মাপ চাইতে লাগলো। আমি ইসরাতের কাণ্ড দেখে হাঁ হয়ে দাঁড়িয়ে রইলাম। দিয়েছি। হঠাৎ ইসরাত আমার হাতটা ধরে আরেক জায়গায় নিয়ে গেল। ওর প্রতিটা কাজ আমাকে অবাক করেছে। ও আমাকে একটা নিরিবিলি জায়গায় আনলো। ইমন, আমি তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি,
তোমাকে অপমান করেছি অনেক, সবার সামনে থাপ্পড় দিয়েছিলাম, পুরো কলেজে তোমাকে চোর বানিয়ে দিয়েছিলাম। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি ইসরাতের সাথে কি কথা বলবো, এতটাই অবাক হলাম যে আমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। নাকি আমি স্বপ্ন দেখতে লাগলাম? না না, আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আমার কারো প্রতি কোনো রাগ নেই। সত্যি আপনার উপর আমার সব রাগ অভিমান এখন চলে গেছে। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক, তার জন্য আমি অনেক খুশি। পেছন থেকে ইসরাত অনেক ডেকেছে, কিন্তু আমি শুনেও না শোনার ভান করে চলে এসেছি। ক্লাসে এসে তানবীরের সাথে বসলাম। আমি চুপ করে আছি। একটা জিনিস খুব ভাবাচ্ছে আমাকে, ইসরাতের এত পরিবর্তন কিভাবে আসলো? কিভাবে বুঝলি? ইসরাতের চোখের দিকে তাকিয়ে বুঝলাম ওর চোখে এবার হয়তো কোনো মিথ্যার ছাপ নেই। ওকে, এইসব নিয়ে পরে কথা বলবো, এখন ক্লাস করি। হ্যাঁ হ্যাঁ সেটাই। একটু পর ইসরাত ও তার ফ্রেন্ডরা ক্লাসে ঢুকলো। আমাকে নিয়ে আর কোনো রসিকতা করলো না। আমি আমার মতো ক্লাসগুলো করতে লাগলাম। আমি আর তানবীর সবগুলো ক্লাস করলাম। ক্লাস করে আমি আর তানবীর ক্যাম্পাসের দিকে হাঁটা ধরছি। হঠাৎ ইসরাত কোত্থেকে যেন আসলো। প্লিজ ইমন, আমাকে মাফ করে দাও। আপনি আবার কেন আসলেন আমার কাছে? একটা বার কি আমার মাফ করা যায় না? যেই ব্যবহার আপনি তানভীরের সাথে করেছেন সেটার জন্য কি আপনি মাপ পাওয়ার যোগ্য? ইসরাত কিছু বলতে যাবে, ঠিক তখনই তানবীর আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। কিরে, এইখানে আনলি কেন? ওই মেয়ে যাতে তোর কাছ থেকে দূরে দূরে থাকে তাই নিয়ে আসলাম। আচ্ছা আমি যাই তাহলে। ওকে, সাবধানে যা। আমি বস্তির দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ইসরাতের কথা ভাবছি। আচ্ছা, ইসরাত হঠাৎ করে এতটা পরিবর্তন কি করে হলো? ও তো আমাকে ঘৃণা করতো, তাহলে ওর মধ্যে এত পরিবর্তন কিভাবে আসলো? ইসরাতের চোখ বলে দিচ্ছে যে সে খুব অনুতপ্ত। ইসরাতের কথা ভাবতে ভাবতে আমি বস্তিতে এসে পড়লাম। ঘরে এসে ফ্রেশ হয়েই ঘরে থাকা কিছু শুকনো খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পর চাচা ঘরে ঢুকলো। আরে চাচা, আপনি আমার ঘরে? কেন, আসতে পারি না নাকি? আরে দূর, কি বলছেন আপনি? আপনি আসবেন না তো কে আসবে? বাবা, তোর সাথে একজন দেখা করতে আসছে। কে আসছে? সেটা তুই নে। কই মা, তুমি ভিতরে আসো। হঠাৎ একটা মেয়ে আমার সামনে আসলো। মেয়েটার দিকে তাকিয়ে আমি হা হয়ে রইলাম, কারণ আমাদের সামনে ইসরাত দাঁড়িয়ে আছে। চাচা, এই মেয়ে এখানে কিভাবে আসছে? এই মেয়ে তো আগেও একবার এসেছিল। হুম। আচ্ছা তোরা কথা বল, আমি বাইরে যাচ্ছি। খুব অবাক হচ্ছ আমাকে এখানে দেখে, তাই না? আপনি আমার বস্তিটা চিনলেন কিভাবে? আর আপনি আমার বস্তিতে আগে এসেছিলেন? আগে একবার তোমাকে রিক্সা নিয়ে বস্তিতে আসার সময় তোমাকে দেখেছিলাম, তাই তোমার পেছন পেছন এসেছিলাম। ও, তা আজকে আবার কেন আসলেন? আমি প্রায় এখানে আসি। তা কেন আসেন এইখানে? এইখানে একজন মায়ের কবরের কাছে আসি, যিনি তোমার মতো একজন উদার মন আর পরোপকারী ছেলের জন্ম দিয়েছিল। আপনি আমার মায়ের কবরের সামনে আসেন? আমি তোমার নামে সব জানি, আর তোমার পরিবারের ব্যাপারেও সব জানি। সব কিভাবে জানলেন আপনি? আমাকে রহমত চাচা বলেছিল। ও, তোমার এখানে আমার একটা অনুরোধের জন্য ছুটে আসলাম। কিসের? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বললাম তো আপনার উপর কোনো রাগ নেই আমার। তোমার চোখ বলে দিচ্ছে যে তুমি কতটা ঘৃণা করো আমাকে। তা যদি বুঝতেই পারেন তাহলে আপনি আর আমার সামনে আসবেন না। ইসরাত এর মধ্যে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আজই ছুরি দিয়ে নিজেকে রক্তাক্ত করে ফেলবো। আমি তাকে দেখি ইসরাত একটা ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি পাগলামো করছেন আপনি? হাত থেকে ছুরিটা ফেলে দিন। তোমার কাছে হয়তো পাগলামি মনে হচ্ছে, কিন্তু আমার কাছে নয়, আমি সত্যি বলছি। ইসরাতের কিছু বুঝে ওঠার আগেই আমি ইসরাতকে জাপটে ধরে ওর হাত থেকে ছুরিটা নিয়ে নেই আর ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিই তার গালে। পাগল হয়ে গেছেন আপনি? এইগুলো নিয়ে মজা করে? ইসরাত কিছু না বলে চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তোমার মাফ পাওয়ার জন্য এত কিছু করেছি, আমাকে কি একবারও মাফ করা যায় না? আমি কিছু না বলে চুপচাপ ইসরাতের হাত ধরলাম। ইসরাত খুব অবাক হয়ে তাকিয়ে আছে। হাত ধরার জন্য মাফ করবেন, তবে সত্যি বলছি আপনার উপর আমার কোনো রাগ নেই। আমি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। ইসরাত হঠাৎ একটা কাজ করে বসলো, যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ইসরাত আমাকে জড়িয়ে ধরে। আমি ওর কাজে খুব অবাক হয়ে গেলাম। এই কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। এই বলে আমি ইসরাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। সরি, আসলে বুঝতে পারি নাই। ওকে ঠিক আছে। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড, কেমন? এতিমের সাথে বন্ধুত্ব করলে তো আপনার মান সম্মান যাবে, তাই কি দরকার এইসবের? তুমি বেশি বেশি বলতেছো। আমি যা বলেছি তাই হবে, আজ থেকে আমরা ফ্রেন্ড। পারবেন তো আমাকে বন্ধু চোখে দেখতে? পারবো, আর আমাকে তুমি করে বলতে হবে। না না, তুমি করে বললে কেমন জানি দেখায়। আপনি ঠিক আছে। না, আমাকে তুমি করে বলতে হবেই। ওকে ওকে, বলবো। গুড, এবার তোমার নাম্বারটা দাও। আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? আবার আপনি?
ওহ সরি, তা কি করবে আমার নাম্বার দিয়ে? কেন, ফ্রেন্ড কি কল করতে পারে না? পারে, কিন্তু আর কোনো কিন্তু নেই। এখন নাম্বার দিবা কি না? আমি ভয়কে নাম্বারটা দিলাম, নইলে আবার কি করে বসে আল্লাহ ভালো জানে। ওকে, আমি তাহলে আজকে যাই। ওকে বাই। ইসরাত চলে গেল। আমি কিছু না ভেবেই বিছানায় শরীর ঢেলিয়ে দিলাম। এলে দিতে ঘুম লেগে গেল 2 চোখে। ঘুম থেকে উঠে দেখে বিকেল হয়ে গেছে, তাই বস্তির পাশে কিছুক্ষণ হাঁটাচলা করলাম। সন্ধ্যায় ঘরে এসে পড়তে বসলাম। এমন সময় চাচা ঘরে আসলো। কি রে, কি করিস? এই তো মাত্র পড়তে বসলাম। ও, পর তাহলে। কিছু বলবেন? সকালে তোর মামা এসেছিল তোর সাথে দেখা করার জন্য। তা কেন এসেছিল জিজ্ঞেস করেননি? সেই কারণ তো এখনো বলে নাই। ওকে, তাহলে আমি যাই, পরে আসবো। আচ্ছা। চাচা চলে গেলে আমিও পড়ায় মন দিই। পড়তে পড়তে গভীর রাত হয়ে যায়। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি ইসরাত বলছি। ও তুমি? তাই এত রাতে কি মনে করে কল দিয়েছো? তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? না, মাত্রই পড়া শেষ করলাম। তুমি এত রাত পর্যন্ত পড়াশোনা করো? হ্যাঁ, তা তুমি ঘুমাওনি কেন? ঘুম আসছে না। শরীর খারাপ নাকি? না, সব ঠিক আছে, কিন্তু কেন জানি ঘুম আসছে না। ও, রাতে খাবার খেয়েছো? খেয়েছি অনেক আগে। তুমি খেয়েছো? না, এখনো খাইনি। কেন খাও নাই? মাত্র পড়া শেষ করলাম, এখন খাবো। ওকে, তাহলে খেয়ে নাও, পরে কল দিব। ওকে, গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে কিছু খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ক্রেডিট কার্ডটা সাথে করে কলেজে নিয়ে গেলাম। আমি আর তানভীর কলেজের এক কোণে বসে আছি। তখন ইসরাত আসে। আরে, তুমি এইখানে? আর আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি। আমাকে খোঁজার কি আছে? আমি তো এইখানে বসে আছি। আজকে আমার একটা ছোট আবদার আছে। কি তোমার সে আবদার? তানভীর আমাদের কথা শুনে অবাক হয়ে গেল। সে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। কিরে, এইভাবে তাকিয়েছিস কেন? তোদের মাঝে এত মিল কবে থেকে হলো রে? ও, তোকে তো কিছু বলিনি। তাহলে শোন ঘটনাটা। তানভীরকে সবকিছু বলে দিলাম, কাল যা যা হয়েছে। যাক, তোদের মাঝে এমন সম্পর্ক থাকলে আমার আর কিছুই করা লাগবে না, এতেই আমি খুশি। হ্যাঁ। কি হলো ইমন, আমার আবদারটা রাখবে না? বলুন মহারানী, আপনার কি আবদার? আজকে আমি আর তুমি ক্লাস করব না। কেন? আজকে আমি আর তুমি অন্য জায়গায় গিয়ে ঘুরবো। না না, ক্লাস মিস করা যাবে না। প্লিজ প্লিজ চলো না, আজকে ঘুরতে যাই। আরে এত রিকোয়েস্ট করতে হবে না, ইমন যাবে তোমার সাথে। কিন্তু বন্ধু। আর কোনো কিন্তু নেই, তুই যাবি, এটাই শেষ কথা আর এটাই ফাইনাল। ওকে, যাব। ওকে, তাহলে তুমি অপেক্ষা করো, আমি একটু আসছি। এই বলে ইসরাত চলে গেল আরেকদিকে। কিরে, ইসরাতের এত পরিবর্তন কিভাবে হলো? সেটা আমিও বুঝতে পারছি না। তবে ইসরাতের কথাই বোঝা যাচ্ছে যে ও সত্যিই তোকে ফ্রেন্ড হিসাবে মেনে নিয়েছে। হয়তো। আমি আর তানভীর এইভাবে কথা বলতে থাকলাম। কিছুক্ষণ পর ইসরাত আসলো। চলো আমরা যাই। এখন যাবে? এখন। আর একটু পর গেলে হয় না? কেন, তোমার কি কোনো কাজ আছে? না, আমার আবার কি কাজ থাকবে? তাহলে চলো, এক্ষুনি যাব। ওকে তানভীর, তাহলে তুই ক্লাসে যা, আমি ইসরাতের সাথে গেলাম। আমি আর ইসরাত কলেজ থেকে বেরিয়ে গেলাম। ইসরাত একটা রিক্সা ডাকলো। কি হলো, উঠছো না কেন? তুমি আর আমি এক রিক্সায় যাবো? এখানে অবাক হওয়ার কি আছে? তাহলে তাড়াতাড়ি ওঠো। আমি রিক্সায় উঠে ইসরাতের পাশাপাশি বসলাম, কিন্তু একটু দূরত্ব বজায় রেখেছি যাতে শরীরের সাথে আমার শরীরটা না লাগে। কি হলো, এত দূরে বসে আছো কেন? পড়ে যাবা তো। না না, পড়বো না, আমি ঠিক আছি। কাছে আসো আরো। ঠিক আছি তো আমি। এই বলে ইসরাত আমার জামাটা টান দিয়ে আরো কাছে বসিয়ে দেয়। ইসরাতের শরীরের সাথে আমার শরীরটা লাগছে, কিন্তু ইসরাতের কোনো রিয়াকশন নেই। এইভাবে কতক্ষণ চলার পর রিক্সা একটা পার্কের সামনে এসে থামলো। আমি আর ইসরাত ভিতরে গেলাম। দুজনে খুব পাশাপাশি বসে আছি। ঘুরতে এসে তোমার ভালো লাগছে না? লাগছে মোটামুটি। আগে কখনো কোনো মেয়ের সাথে এইভাবে ঘুরতে এসেছো? না, তুমিই প্রথম। তাই বুঝি? কথা বলতে বলতে ইসরাত আমার কাঁধে তার মাথা দিয়ে শুয়ে পড়ে। কি হয়েছে, তোমার শরীর খারাপ নাকি? না, কেন? তাহলে কাঁধে শুয়ে পড়লে যে? ধুর, তুমি মুডটাই নষ্ট করে দিলা। এর জন্যই তোমাকে শাস্তি পেতে হবে। মুড নষ্ট করার আবার শাস্তি হয় বুঝি? তোমার জন্য হবে। তাই কিসের শাস্তি? আমি এখন তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আর তুমি আমার চুলগুলোতে বিলি কেটে দিবা। পাগল নাকি তুমি? এইভাবে কেউ এরকম করে নাকি? আমি জানি না, আমাকে নিয়ে এটা করতেই হবে। না, পারবো না। নইলে আমি কান্না করে দেব। ওকে, শুয়ে পড়ো, তবুও কান্না করো না প্লিজ। ইসরাত আমার কোলে শুয়ে পড়লো, আর আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকে আমাকে নিয়ে ঘুরতে আসার কারণ? সেটা পরে বলবো। ওকে।
এভাবে কিছুক্ষণ ইসরাতের সাথে পার্কে সময় কাটালাম। ইসরাত আমাকে নিয়ে একটা শপিং মলে ঢুকলো। এই আমরা এখানে আসছি কেন? ওকে। ইসরাত কয়েকটা শার্ট আর প্যান্ট নিয়েছে, তাও আবার আমার মাপ দিয়ে। কেনাকাটা করে আমরা দুজনে বাইরে আসলাম। এই নাও, এগুলো তোমার জন্য কিনেছি। আমার জন্য আবার কেন কিনতে গিয়েছো? চুপচাপ থাকতে বলেছি না, এখন এগুলো নাও। না, আমি নিতে পারবো না। কি, তুই এগুলো নিবি না? ও যে এই পরিমাণ রেগে গেছে, জানি না আমাকে আবার কি করে, তাই ভয়ে ভয়ে ওর হাত থেকে ব্যাগগুলো নিলাম। কাল তুমি এগুলো পরে কলেজে আসবা। এগুলো পরে আসতে হবে? হবে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে কিছু খাবার খেয়ে বেরিয়ে আসলাম। ইসরাত একটা রিক্সা ডাক দিল। আমি আর ইসরাত রিক্সায় পাশাপাশি চেপে বসলাম। আচ্ছা, তুমি যে আজকে কলেজ মিস দিয়ে আমার সাথে ঘুরতে এসেছো, তোমার বাবা কিছু বলবে না? না বাবা, কিছুই বলবে না। কেন? কারণ আমি কোনোদিন কলেজ মিস দেই নাই, তাই একদিন মিস দিলে সমস্যা নেই। ও। ইসরাত তার বাড়ির সামনে নেমে গেল, আর আমি চলে এলাম বস্তিতে। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে থেকে খেয়ে আসার কারণে পেট ভরে আসছে। এমন সময় চাচা আমার ঘরে আসলো। চল, আজকে আমাদের সাথে খাবি। না চাচা, আজকে বাইরে খেয়ে এসেছি। বাইরে খেয়েছিস মানে একজনের সাথে ঘুরতে গিয়েছিলাম, সে আমাকে খাইয়েছে। ও, তাহলে জিরিয়ে নে। চাচা চলে গেল। আমি বসে বসে একটা বই নিয়ে পড়তে লাগলাম। পড়তে পড়তে ঘুম লেগে যায় চোখে। কখন যে ঘুমে পড়েছে তার হিসাব নেই। ঘুমতি গড়ি থেকে বিকেল হয়ে গেছে, আর আমার সামনে মামা বসে একটা বই পড়ছে। আরে মামা, আপনি কখন এসেছেন? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আমাকে ঘুম থেকে ওঠাননি কেন? তোকে ঘুমে দেখে তোকে আর বিরক্ত করি নাই। ওকে, তা বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো, কিন্তু তোর নানা খুব অসুস্থ আগের চেয়েও। সময় পেলে একদিন দেখা করতে যাব। আমার সাথে এখন আয়। না মামা, আজকে না, আরেকদিন যাব। এইভাবে মামার সাথে কিছুক্ষণ কথা বললাম। তাহলে আজকে যাই, আবার আরেকদিন আসবো। ওকে। তোর যা যা লাগবে সব আমাকে বলিস। আচ্ছা। এই বলে মামা চলে গেল। আমি উজু করে গিয়ে মায়ের কবরটা জিয়ারত করলাম। তারপর বস্তির গলিতে হাঁটাহাঁটি করতে লাগলাম। এমন সময় তানভীর কল দিল। বল। তুই কি চলে আসছিস নাকি ইসরাতের সাথে আছিস? আমি তো দুপুরে চলে আসছি। সালা, একটা কল দিতে পারলি না? মনে ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম আর কি। এখন তো আর আমাকে মনে পড়বে না, এখন তো ইসরাতকে পেয়ে গেছিস, তাই না? শালা, তোরে পাইলে দেখামো মজা। তুই তোর সাথে ইসরাতের তুলনা করছিস কেন? কেন করলে সমস্যা কি? তুই কোথায় আর ইসরাত কোথায়? থাক, আর সুনাম করতে হবে না। তাই কেন কল করেছিস? কয়েকদিন পর আমাদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমি চাই তুই সেখানে অংশগ্রহণ করিস। ধুর, কি যে বলিস তুই। আচ্ছা, তুই কাল আয়, সব কালকে বলবো। হ্যাঁ, ওকে। তানভীর কল কেটে দিল। আমি বাইরে থেকে কিছু খাবার কিনে ঘরে নিয়ে আসলাম। ঘরে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, তাই হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। পড়ার ফাঁকে খাবারগুলো খেয়ে নিলাম, আবারও পড়তে লাগলাম। এমন সময় কেউ একজনের কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি ইসরাত বলছি। ও তুমি? তুমি আমার নাম্বারটা সেভ করে রাখো নাই? মনে ছিল না, এখন করব। মনে থাকে যেন। তা কি করছো? এই তো পড়ছি। তুমি? আচ্ছা, তুমি এত রাত পর্যন্ত কিভাবে পড়তে পারো? আমার অভ্যাস হয়ে গেছে। আমি তো কোনোদিন এত রাত পর্যন্ত পড়ি নাই। তাহলে এখন জেগে আছো কেন? তোমার সাথে কথা বলবো তাই জেগে আছি। ও, তা রাতে খেয়েছো? খেয়েছি। তুমি? হ্যাঁ, আমিও খেয়েছি। কাল কিন্তু অবশ্যই আমার দেওয়া শার্ট প্যান্ট পরে আসতে হবে। যদি না পরে যাই তাহলে? তাহলে তোমার একদিন, আমার যে কয়দিন লাগে। ওকে, পরবো। তোমাকে আমি নতুন সাজে দেখতে চাই। ওকে, আমার খুব ঘুম আসছে। আর একটু কথা বলি। আমার যে ঘুম আসছে। ওকে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, পরে না হয় কথা বলবো। ওকে, গুড নাইট। কল কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। শুয়ে শুয়ে ভাবছি ইসরাতের কথা। ও কিভাবে এত পরিবর্তন হলো। আগের ইসরাতের সাথে এখনকার ইসরাতের আকাশ পাতাল ব্যবধান। কিভাবে তার উন্নতি হলো, এইসবই মনে মনে ভাবছিলাম। ইসরাতের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম। তারপর ইসরাতে দেওয়া জামাগুলো পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে ঢোকার পর সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। মনে হয় আমি কোনো এলিয়েন আসছি। তানবীরের সাথে দেখা হতেই, কিরে মাম্মা, তোকে তো আজকে অন্যরকম লাগছে রে। কিরকম লাগছে? প্রকাশ করার ভাষাই নেই আমার। হয়েছে, আর প্রকাশ করতে হবে না। আচ্ছা, কিভাবে কি হলো আমাকে একটু খুলে বল। ক্লাসের পরে বলবো। আমি দূরে তাকিয়ে দেখি ইসরাত আমার দিকে এগিয়ে আসছে। ইসরাত আমার কাছে এসেই কোনো কথা না বলে চুপচাপ আমাকে দেখতে লাগলো। বাহ, তোমাকে আজকে দারুণ লাগছে। তাই বুঝি? কেন, আমি কি মিথ্যা বলেছি? না, মোটেও না। ইসরাত মিথ্যা বলে নাই। আজকে সত্যি তোকে অন্যরকম লাগছে রে। থাক, আমার আর লজ্জা দিস না।
কই তোমাকে লজ্জা দিলাম, যা সত্যি তাই বলেছি। দেখিস না, অনেকেই তোর দিকে তাকিয়ে আছে। দূর, বাদ দে, ক্লাসে চল। চল। ইমন, প্রতিদিন তো তানভীরের পাশে বসো, আজকে আমার পাশে বসতে হবে। আমি ইসরাতের কথা শুনে অবাক হয়ে গেলাম। বলে, কে মেয়ে? কি হলো, বসবে? তা কি করে হয়? আজকে ইমন তোমার পাশে বসবে। আমরা সবাই ক্লাসে চলে গেলাম। তানভীর অন্য একজনের সাথে বসলো আর আমি ইসরাতের পাশে বসলাম। ইসরাতের ফ্রেন্ডরাও আসলো। আমি তাদের দেখেও চুপ করে রয়েছি। ইমন ভাইয়া, আমরা জানি আমরা অন্যায় করছি, আমাদের কি মাফ করা যায় না? মাপ তো আমি সবাইকে করে দিয়েছি। তাহলে আজ থেকে আমরাও ফ্রেন্ড। সবাই আমাকে তাদের দলে নিয়ে নিল আর ক্লাসে এসে স্যার ক্লাস করাতে লাগলো। আচ্ছা, তুমি কি এই লাইনটা বুঝাতে পারবে আমাকে? কই দেখি। এই যে এটা। হ্যাঁ, এটা তো একেবারে সোজা। তাহলে প্লিজ আমাকে একটু বুঝিয়ে দাও না। আমি ইসরাতকে অঙ্কটা বুঝিয়ে দিতে লাগলাম। এই ছেলে, তুমি দাঁড়াও। জি স্যার। তুমি ক্লাসে মনোযোগ না দিয়ে ওই মেয়েটার সাথে কথা বলছো কেন? স্যার, আসলে আমি কথা বলছি না, আমি ওকে এটা একটু বোঝাচ্ছিলাম। বেয়াদব, ভদ্রতা জানো না? স্যারদের মুখের উপর কথা বলার সাহস কি করে হয়? আমি চুপ করে আছি। কি হলো ইমন, তুমি চুপ কেন? উনি তোমাকে ভুল বুঝে অপমান করে যাবে আর তুমি সহ্য করে নেবে? তুমি আবার এর মাঝে কথা বলছো কেন? বেয়াদবি মাফ করবেন, আপনি যা বুঝেছেন সব মিথ্যা। এমন আমার সাথে কথা বলে নাই, বরং আমাকে বুঝিয়ে দিচ্ছিল। আপনি ওকে ভুল বলে যাবেন এইটা তো মানা যায় না, তাই ও আপনাকে সত্যিটা বলতে চেয়েছে। আমি এতক্ষণ ভদ্রতার খাতিরে চুপ করেছিলাম, কিন্তু স্যার এবার সীমা ক্রস করে যাচ্ছে, তাই রাগ উঠে গেল। স্যার, আপনি ভদ্রভাবে কথা বলুন। আপনি এখানে আমার পরিবারকে টানছেন কেন? কি, তুমি আমাকে ভদ্রতা শেখাবি? তোর বাবা মা কি তোরে ভালো কোনো শিক্ষা দিতে পারেনি? আমি আগে একরকম ছিলাম আর এখন আরেক রকম আছি, তাই অতি সম্মানের সাথে কথা বলছি যে সীমানা ক্রস করবেন না। স্যার, আপনার কোনো অধিকার নেই যে ওকে এইভাবে অপমান করার, আর নিজের অবস্থান থেকে বের হওয়ার চেষ্টা করবেন না। স্যারের কথাগুলো শুনে নিজেকে ধরে রাখতে পারলাম না, রাগে চোখ লাল হয়ে গেল। আমি স্যারকে মারার জন্য এগিয়ে গেলাম, তখনই কয়েকজন ছেলে মেয়ে এসে আমাকে ধরে ফেললো। স্যার ভয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। সবাই আমাকে বোঝাতে লাগলো। আমার মাথা গরম হয়ে আছে। স্যার আমার পরিবারের কথা টেনে আমার মাথা গরম করে ফেলেছে। সবাই আমাকে ধরে একটা চেয়ারে বসালো আর আমার মাথায় পানি ঢালতে লাগলো। কিছুক্ষণ পর ক্লাসে প্রিন্সিপাল আর স্যার ঢুকলো। সবাই তাকে দেখে দাঁড়িয়ে গেল। ক্লাসে কি হয়েছিল? বাবা, ক্লাসে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। কি সেই ভুল বোঝাবুঝি? আমাকে জানতে দাও। তাহলে সব শোনো। এই বলে ইসরাত সব বলতে লাগলো। প্রিন্সিপাল স্যার একবার আমার দিকে তাকাচ্ছে, আবার স্যারের দিকে তাকাচ্ছে। ইসরাতের বলা শেষ হলে, আমি সব বুঝতে পারছি, তবে আপনি মোটেও কাজটা ঠিক করেননি। সরি স্যার, কিন্তু আমার মাথা গরম ছিল। কেউ কি বলতে পারবে যে এখানে ইমনের কি দোষ ছিল? না, ইমনের কোনো দোষ ছিল না। ওকে, আমি দেখছি ব্যাপারটা। তোমরা দুজন আমার সাথে এসো। আমি কোনো কথা না বলে পিছু পিছু হাঁটতে লাগলাম। স্যার ওনার রুমে নিয়ে গেল। আপনি মোটেও কাজটা ঠিক করেননি। আপনাদের অনেকবার বলা হয়েছে যে মন মেজাজ গরম করে ক্লাসে যাবেন না, তারপরও কেন গেলেন? সরি স্যার, আর হবে না। আপনার কারণে আজ কলেজের যেই খারাপ রেকর্ড সৃষ্টি হলো তা কিভাবে মুছবেন? আমি আপনাকে আর এই কলেজে দেখতে চাই না। স্যার প্লিজ, আমার কথাটা তো শুনবেন। আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনি এখন বেরিয়ে যাবেন। প্লিজ স্যার। আপনি কি চান যে দারোয়ান দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেই? ওকে, আর লাগবে না, আমি নিজেই চলে যাচ্ছি। এই বলে স্যার রুম থেকে বেরিয়ে গেল। প্রিন্সিপাল স্যার এবার আমার দিকে তাকালো। দেখো ইমন, আমি জানি তোমার বাবা মা পরিবার কেউ নাই। আপনি কি করে আমার পরিবারের কথা জানেন? তোমার মামা আমার ফ্রেন্ড হয়। তোমার মামার সাথে আমার আগে থেকেই পরিচয়। তা আপনি কিভাবে বুঝলেন যে আপনার ফ্রেন্ড আমার মামা? তোমার মামা ওই দিন তোমার খোঁজ করতে কলেজে এসেছিল। সেই দিন তোমার মামা তোমার ব্যাপারে সব বলেছিল। ও, তোমার পরিবার আর তোমার মামার সম্পর্কে কথা চিন্তা করে আজ তুমি এই কলেজে আসো। আমি কারো দয়াই কলেজে পড়ি না, বরং নিজের মেধা জুড়ে কলেজে চান্স পেয়েছি। সেটাও ঠিক। আমার কি কোনো শাস্তি আছে? না, তোমার নেই। তোমার পরিবার নিয়ে কথা বলেছে, তাই তোমার রাগ উঠেছে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তবে পরবর্তীতে যেন তোমার নামে আর অভিযোগ না আসে, সেদিকে খেয়াল রাখবা। ওকে স্যার। তাহলে তুমি এখন ক্লাসে যেতে পারো। ধন্যবাদ স্যার। আমি ক্লাসের দিকে হাঁটা ধরলাম। ক্লাসে ঢুকতে সবাই আমার দিকে কৌতূহল চোখে তাকিয়ে আছে।
আমি কোনো কথা না বলে চুপচাপ ইসরাতের পাশে গিয়ে বসলাম। ইসরাতের চেহারাতে হাসি ফুটে উঠল। হয়তো এতক্ষণে সে চিন্তা করছিল আমার জন্য। কি হয়েছে, সব ঠিক আছে তো? ক্লাস শেষ করে বলবো। কলেজে ছুটি দিয়ে দিল। আমরা ফ্রেন্ড সবাই এক জায়গায় বসলাম। প্রিন্সিপাল তোকে ডেকে কি বলেছে? স্যার আমাকে আগের থেকেই চেনে। বাবা কিভাবে তোমাকে চিনবে? তোমার বাবা আর আমার মামা দুজনেই ভালো বন্ধু। ও, তা আর কিছু বলেছে? না, তেমন কিছুই বলেনি। ভাইরে, তোর যে এত রাগ তা তো জানতাম না। স্যার আমাকে অপমান করলে আমি চুপচাপ সহ্য করে নিতাম, কিন্তু উনি সীমা ছাড়িয়ে গেছে, তাই রাগ উঠে গেল। ঠিক করেছিস, আমারও খুব রাগ হয়েছিল। তুমি আবার মাঝখান থেকে কথা বলতে গেলে কেন? ও মা, উনি তোমাকে এভাবে অপমান করবে আর আমি বসে বসে দেখবো নাকি? থাক, আর বলতে হবে না। এখন চলো বাসায় যাই। ওকে, আমিও তাহলে যাই, কাল আবার দেখা হবে। ওকে, বাই। সবাই সবার বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমি চলে এলাম বস্তিতে। নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে শুয়ে রইলাম। এমন সময় মামার কল আসলো। হ্যাঁ মামা, বলেন। মামা কিছু বলছে না, শুধু ওই পাশ থেকে কান্নার আওয়াজ আসছে। মামার কান্না শুনে আমি অবাক। কি হয়েছে মামা, বলেন। তোর নানা আর বেঁচে নেই। মামার কথা শোনার পর অজান্তে নিচে চোখ দিয়ে পানি পড়ছে। আপনার এখন কোথায়? হাসপাতালে আছি, তুই তাড়াতাড়ি আয়। এই বলে মামা কল কেটে দেয়। আমি দ্রুত উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম। আরে ইমন, কই যাচ্ছিস? আমার নানা মারা গেছে, তাই ওনার কাছে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস। ওকে। আমি দ্রুত চলে গেলাম হাসপাতালে। দেখি নানার কেবিনের সামনে সবাই বসে বসে কাঁদছে। আমাকে দেখে তাদের কান্না আরও বেড়ে গেল। ওদের অবস্থা দেখে নিজেকে সামলানো বেশ কঠিন, তাই নিজেও ভেঙে পড়লাম। সবাইকে কোনো মতে সান্ত্বনা দিতে লাগলাম। নানার লাশটাকে নিয়ে একটা অ্যাম্বুলেন্সে করে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলো। সবার সাথে আমিও গিয়েছিলাম। হাসি খুশি বাড়িটা মুহূর্তে একটা মরা বাড়িতে রূপান্তরিত হলো। কিছুক্ষণ আগে নানার দাফন আমরা সবাই শেষ করলাম। সবার মুখের হাসি যেন দাফন হয়ে গেছে। এইভাবে 3টা দিন পেরিয়ে গেল। রাতে শুতে যাব, তখন মোবাইলটা বের করে দেখি অনেকগুলো কল আসছে। ইসরাত আর তানভীর কল দিয়েছে। হঠাৎ ইসরাত আবারও কল দিল। আমি কলটা রিসিভ করতেই, এই তোমার মোবাইল সারাদিন বন্ধ কেন? আর তুমি কোথায় গিয়েছো? আসলে আমি গ্রামে এসেছি, আমার নানা মারা গিয়েছে তাই। তোমার না পরিবারে তোমার সাথে ঝামেলা চলছে, তাহলে গ্রামে কি করছো? সব মিটে গেছে। কিভাবে? আগে আমি শহরে ফিরি, তারপর না হয় সব বলবো। ও, তাই বলে কি আমাকে একটা কল করে জানানো যায় না? আসলে কাজ নিয়ে থাকতে থাকতে মোবাইলের কথা মনেই ছিল না। এখন তোমার পরিবার কেমন আছে? আগের থেকে একটু বেটার আছে। রাতে খেয়েছো? হ্যাঁ, মাত্র খেয়ে শুতে আসলাম আর মোবাইলটা অন করলাম। আমি তোমাকে মোবাইলে না পেয়ে বস্তিতে গিয়েছিলাম, কিন্তু তোমাকে সেখানেও পাইনি। আমার জন্য এত চিন্তা কেন তোমার? চিন্তা হবে না আমার। আমি আজকে সারাদিন ঠিকমতো খাবারটাই খেতে পারি নাই। পাগল নাকি তুমি? এখন খেয়ে আসো। তোমার সাথে কথা বলার পর খাবো। বললে না তো কেন চিন্তা হচ্ছিল আমার জন্য? তুমি একটা হাদারাম, তাই বুঝতে পারছো না। বুঝিয়ে দিলে তো বুঝবো। থাক, আর বুঝতে হবে না। তাই নাকি? তাই। আচ্ছা, তুমি কাল আসবে? কালই চলে আসবো আমি। তোমার গলা শুনতে পেরে শান্তি লাগছে খুব। তাই বুঝি? আচ্ছা বাই, কিছু খাবো আমি। ওকে, গুড নাইট। কল কেটে সাথে সাথে তানভীরকে কল দিলাম। হয়তো আমার জন্য এখন চিন্তা করে যাচ্ছে। কিরে, তোর মোবাইল আজকে সারাদিন বন্ধ কেন? আমার নানা মারা গেছে, তাই সবার সাথে গ্রামে এসেছি। ও আচ্ছা, তুই কি গ্রামে থাকবি নাকি চলে আসবি? না রে, থাকবো না, কালই চলে যাব। সালা, অন্তত কল দিয়ে তো জানাতে পারতিস। দোস্ত, মনে ছিল না আমার। সারাদিন যে কেমনে কাটলো বুঝতেই পারিনি। ওকে, তুই ঘুমা, বাই। ওকে, গুড নাইট। কলটা কেটে দিয়ে মোবাইল চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সবার সাথে চুপচাপ নাস্তা করে নিলাম। কারো মুখে কোনো হাসি নেই। নাস্তা করার পর আমার ব্যাগটা গুছিয়ে নিলাম। মামাকে ডেকে অন্য জায়গায় নিলাম। কি রে, কিছু বলবি নাকি? হ্যাঁ, বলার জন্যই তো এনেছি। বল, কি বলবি? মামা, আমি আজকে শহরে ফিরতে চাই। সে কি, কাল এসেছিস আবার এখন এই অবস্থায় চলে যাবি? না, আসলে কলেজ থেকে তো ছুটি নিয়ে আসেনি, আর আমি বইপত্র কিছুই সাথে নিয়ে আসিনি। আরো কয়েকদিন থেকে গেলে হয় না? না মামা, আর জোর করো না। যেদিন নানাকে স্মরণ করে গরিব মিসকিনকে খাওয়াবে সেদিন আবার আসবো। তাহলে তুই এই কয়েকদিন তোর বাড়িতে থাকিস? আমার বাড়ি মানে? আমরা তো তোর বাড়িতে থাকি, আর আমি চাই আমরা যতদিন গ্রাম থেকে আসছি তুই ততদিন সেইখানে থাকবি। ওকে। বাড়িতে কাজের লোকেরা আছে, তোর কোনো সমস্যা হবে না। তাহলে আমি বেরিয়ে পড়ি? ঠিক আছে, আর টাকা লাগলে বলিস। না, লাগবে না, তোমার ক্রেডিট কার্ড আমার কাছে আছে। ওকে, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়। ওকে। তারপর ব্যাগটা নিয়ে নানির কাছে গিয়ে নানিকে সান্ত্বনা দিয়ে চলে আসলাম।
দীর্ঘ কয়েক ঘন্টা গাড়িতে ভ্রমণ করে চলে আসলাম নিজের বাড়িতে। বাড়িতে ঢুকতে মনটা যেন হাহাকার করে উঠল। চারদিকে মনে হয় আমার মায়ের ডাক শুনতে পাচ্ছি। মায়ের কথা খুব মনে পড়তে লাগলো। আরে সাহেব, আপনি কখন এসেছেন? শাহানার কথা শুনে পেছনে তাকালাম, দেখি শাহানা তাকিয়ে আছে। এই তো মাত্র এসেছি। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার বেড়ে দিচ্ছি। ওকে। আমি আমার মায়ের রুমে চলে আসলাম। এসে দেখি মায়ের ছবিটা টানানো দেয়ালে। আমি ছবির সামনে গিয়ে দাঁড়ালাম, নীরবে মায়ের কথা ভেবে 2 ফোঁটা অশ্রু ঝরে ফেললাম। মায়ের সাথে কথা না বলে আমি ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। শাহানা আমাকে খাবার বেড়ে দিল। শাহানা হচ্ছে এ বাড়ির কাজের মেয়ে। এই মেয়েটা আমাকে খুব ভালো করে চেনে। আপনাকে দেখে খুব খুশি লাগছে আমার। কেন? যখন আপনারা এই বাড়িতে ছিলেন তখন বাড়িটার চেহারা সুন্দর ছিল, আর যদি তখন ওরা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তখন বাড়িটাকে বড্ড অসহায় লাগছিল। ও, তাই তুই এখন ওই বাড়িতে পড়ে আছিস কেন? এই বাড়িতে আমার আপুর স্মৃতি রয়েছে, তাই আজ ছেড়ে যেতে পারেনি। ও, আজ আপনাকে বাড়িতে দেখে বড্ড ভালো লাগছে, মনে হয় আগের পরিবার ফিরে এসেছে। হয়তো। জানেন, আপনার পরিবারের লোকেরা আপনার জন্য পাগল হয়ে আছে। ওনারা আপনার সম্পত্তি আপনার নামে আবার করে দিয়েছে। হ্যাঁ জানি আমি। সাহেব, একটা কথা বলবো? হ্যাঁ বল। আচ্ছা, আপনাকে যখন বের করে দিয়েছে তখন আপনি কোথায় থেকেছিলেন? একটা বস্তিতে। এখন থেকে এই বাড়িতেই থাকবেন আপনি? না রে, একটা শর্ত মামাকে দিয়েছি, যদি পূরণ করতে পারি তাহলে আসবো। ও আচ্ছা, আপনি খান। আমি আর কথা না বলে খেতে লাগলাম। খাওয়া শেষ করে আমি রুমে গিয়ে তানবীরকে একটা কল দিলাম। কিরে বল। দোস্ত, আমি শহরে একটু আগে এসেছি। তুই এখন কই? আমি এখন আমার বাড়িতে। আচ্ছা, আমি আসবো নাকি? এখন আসবি? তুই আমাকে ঠিকানা মেসেজ করে পাঠা, আমি আসছি। ওকে, পাঠাচ্ছি। তানবীরকে ঠিকানাটা পাঠিয়ে দিলাম আর ইসরাতকে কল দিলাম। হ্যালো ইসরাত। তুমি কি এসেছো? হ্যাঁ এসেছি। আমার বাসায় আসবা? বাসায় মানে আমি আগে যে জায়গায় থাকতাম সেই জায়গায়। ওকে, কিন্তু ঠিকানা কই পাবো? মেসেজ করে দিচ্ছি। ওকে, দাও। আমি কল কেটে দিয়ে ঠিকানাটা ইসরাত আর তানবীরকে মেসেজ করে দিলাম। শুয়ে শুয়ে ম্যাগাজিন পড়তে লাগলাম। কিছুক্ষণ পর দরজায় আওয়াজ পড়লো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দেখি বাইরে তানবীর দাঁড়িয়ে আছে। আয়, ভেতরে আয়। তানবীর আমাকে এ বাড়িতে দেখে খুব অবাক হয়। বাড়ির ভেতরে চারপাশটা খুব ভালো করে দেখতে লাগলো। আমি তানবীরকে আমার রুমে নিয়ে গেলাম। কিরে, তুই এই বাড়ি কি তোর? কেন, কি মনে হয়? মনে হয় কোনো রাজার প্রসাদে এসে পড়েছি। তাই? ভাই, এইখানে তুই আগে থাকতি? তোর এই বিশাল বাড়ি ছেড়ে তুই বস্তিতে থাকিস কেন? এটার উত্তর তোকে আগেও দিয়েছি, এখন দিতে ভালো লাগছে না। ইসরাতকে এখানে আসতে বলেছি। কেন? একা একা ভালো লাগছিল না, তাই তোদের দুজনকে আসতে বলেছি। আমার কেন জানি না মনে হয় তুই ইসরাতকে ভালোবেসে ফেলেছিস, তাই ওকে নিয়ে খুব ভাবিস তুই। ধুর বেটা, কি বলিস? ওর সাথে আমার শুধু ফ্রেন্ডশিপ, আর কিছুই না। থাক, আমাকে আর উল্টো বুঝিয়ে লাভ নেই, আমি জানি তোদের ব্যাপার। কচু জানিস তুই? কি এত কথা হচ্ছে শুনি? হঠাৎ ইসরাতের কথা শুনে দরজায় তাকিয়ে দেখি ইসরাত দাঁড়িয়ে আছে। আরে, বাইরে দাঁড়িয়েছো কেন? তুমি তো ভেতরে আসতে বলো নাই। ও সরি, আচ্ছা ভেতরে আসো। ইসরাত আমার পাশে এসে বসলো। আমার মনে অনেক প্রশ্ন ঘুরছে। আমি জানি কি কি প্রশ্ন ঘুরছে, সব বলবো, সমস্যা নেই। এই বলে আমি শাহানাকে ডাক দিলাম। শাহানা আমার রুমে আসলো। আমাকে ডেকেছেন সাহেব? হ্যাঁ, আমাদের জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা করতে পারবে? না পারার কি আছে, আমি এখনই আনছি। এই বলে শাহানা চলে গেল। আমি শুধু এটা জানতাম যে তোমার পরিবার আছে, কিন্তু তাদের সাথে তোমার সম্পর্ক ভালো ছিল না। কিন্তু এখন কি হলো আবার? জানি তুমি আমাকে এইভাবে কল্পনা করনি, তাই তোমাকে সব বলবো। ইসরাতকে মামার সাথে আমার কথোপকথন সব বললাম। বাহ, তাহলে তো তুমি আবার সব ফিরে পেয়েছো। এখনো পাইনি, বাট পাবো। তুমি কি কাউকে ভালোবাসো? ইসরাতের প্রশ্ন শুনে আমি অবাক হয়ে গেলাম। আরে না, কি বলছো? আমি কি ভালোবাসার মতো কোনো ছেলে হলাম? বাসে একজন খুব ভালোবাসে। কে সেটা? পরে জানতে পারবা। এর মাঝে শাহানা আমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করলো। আমরা সেগুলো খেয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ইসরাত আর তানবীরকে বিদায় দিয়ে দিলাম। তারাও চলে গেল তাদের বাসায়। আমি বস্তির দিকে হাঁটা ধরলাম, কারণ আমার জামা কাপড় এখানে থাকলেও আমার বই খাতা কিছুই নেই। বস্তিতে ঢুকেই ঘরে ঢুকলাম। একটা ব্যাগে বইগুলো গুছিয়ে চাচার ঘরের দিকে হাঁটা ধরলাম। চাচার ঘরের সামনে গিয়ে ডাক দিলাম। কিরে, তুই কখন আসলি? গ্রাম থেকে ফিরেছি দুপুরে। এখন আবার কই যাচ্ছিস? আমার মায়ের বাসায় ফিরে যাচ্ছি। কেন ওইখানে যাবি? মামা বলেছে যতদিন না তারা আসছে ততদিন ওইখানে থাকতে।
এখন কি চলে যাচ্ছিস? হ্যাঁ, বই নিতে এসেছি, তাই আবার চলে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস। ওকে চাচা, আমি তাহলে যাই। এই বলে আমি চলে আসলাম আমার বাড়িতে। গেট দিয়ে ঢুকতেই শাহানা বলে উঠল, আরে সাহেব, আপনি কই গিয়েছিলেন? আগে যেখানে থাকতাম সেখানে গিয়েছি। ও, আমাকে তো একবার বলে যেতে পারতেন। আসলে মনে ছিল না। এখন খাবেন নাকি আরো পরে খাবেন? তুই খাবার বাড়তে থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বেলা আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর শাহানা ডাক দিল খাবার খাওয়ার জন্য। আমি গিয়ে খেয়ে চলে আসলাম। রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিলাম। আজকের মোবাইল না টিপেই আর পড়তে না বসে ঘুমিয়ে পড়লাম। ক্লান্তির কারণে ঘুম চোখে এসে পড়ল। মাঝরাতে মোবাইলের ভাইব্রেশনের কারণে ঘুমটা ভেঙে গেল। স্ক্রিনে তাকিয়ে দেখি ইশরাতের কল। কলটা ঘুম ঘুম চোখে রিসিভ করলাম। কি হয়েছে, এত রাতে কল দিলে যে? কোথায় এত রাত হলো? সব সময় তো এই সময়েই কথা বলি। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, তাই রাত গভীর মনে হচ্ছে। তোমার শরীর খারাপ নাকি? না, আমি ঠিক আছি। তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কেন? ভালো লাগছিল না, তাই শুয়ে পড়লাম। তাহলে তো বিরক্ত করে ফেললাম। না, ঠিক আছে। আচ্ছা, তুমি ঘুমাও, আমি পরে কল দিব। ওকে, গুড নাইট। কল কেটে দিয়ে আবারও হারিয়ে গেলাম গভীর ঘুমে। সকালে ঘুম থেকে করে নাস্তা করে কলেজে চলে আসলাম। তানবীরকে দেখি একা একা বসে আছে। কিরে, কারোর জন্য অপেক্ষা করছিস নাকি? তোর জন্য করেছিলাম, তুই আসবি বলে। এসেছি তো। দোস্ত, কালকে একটা জিনিস আমাকে খুব ভাবিয়েছে। কি সেই জিনিস? আমার মনে হয় ইশরাত তোকে পছন্দ করে। ধুর, পাগলের মধ্যে কি বলছিস এইসব? আরে গাধা, ওর প্রতি তোর ভালোবাসা জন্মেছে মনে হয়। অসম্ভব, এটা হতেই পারে না। ও তোর যেভাবে খেয়াল রাখে, আমার মনে হয় ও তোকে নিয়ে স্বপ্ন দেখে রে। জানিও আমার খেয়াল রাখে খুব, তাই বলে কি ভালোবাসতে হবে নাকি? তুইও কি ওকে ভালোবাসিস নাকি? ধুর বেটা, কি যে বলিস না। সত্যি করে বল। হ্যাঁ, কিছুটা। পারবি ওকে নিয়ে সুখে থাকতে? হঠাৎ এইগুলো কেন বলছিস? ওর প্রতি ইশরাতের ভালোবাসা দেখে আমিও কাল অবাক হয়ে গেছি রে। ও তো সবসময় আমার খেয়াল রাখে। আমি জানি ও তোকে খুব ভালোবাসে। না, তুই হয়তো ভুল ভেবেছিস। তাহলে চল একটা পরীক্ষা করা যাক। কি পরীক্ষা? তুই ইশরাতের সামনে একটা মেয়েকে নিয়ে ঘুরবি আর রিয়াকশন দেখবি। ও যদি কষ্ট পায়? পরে ওকে সব খুলে বলিস, তাহলেই তো হয়, তাই না? ওকে, কিন্তু মেয়ে পাবো কোথায়? আমার ফ্রেন্ড শিলাকে আমি ম্যানেজ করে দিব। হ্যাঁ, ওকে। দাঁড়া, আমি শিলার সাথে কথা বলি। ওকে, যা। তানভীর চলে গেল শিলাকে ম্যানেজ করতে। এদিকে ইসরা তো আসার সময় হয়ে গেছে। একা একা বসে বসে তানভীর আর শিলার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম তারা আমার দিকে আসছে। তানভীর আর শিলা আমার কাছে এসে দাঁড়িয়েছে। দোস্ত, ও রাজি হয়েছে। তোরা এক জায়গায় নিয়ে গিয়ে নিরিবিলি ভাবে কথা বল। হ্যাঁ, যা। হাই, আমি ইমন। আরে তোরা পরিচয় পড়ে নিস, এক জায়গায় গিয়ে বসে কথা বল। ইশরাত আসলে আমি কল দিব। হ্যাঁ, ওকে। তারপর আমি আসলে এক জায়গায় গিয়ে বসলাম আর আমি আসলে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর তানভীর কল দিল। কিরে, ইশরাত কি এসে গেছে? মাত্র গেট দিয়ে ঢুকছে, তোরা অ্যাক্টিং চালিয়ে যা, চালিয়ে যা। ওকে। আমি কল কেটে দিয়ে শিলার হাতটা ধরলাম আর চোখে পেছনে তাকিয়ে দেখি ইশরাত অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আমি ইশরাতকে দেখে দেখে শিলার হাত ধরে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ একজন আমার কলার চেপে ধরে পেছন দিয়ে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এরপর কী হয়েছে এটা জানতে হলে অবশ্যই এর পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এরপরেই A to Z একসাথে করে দেওয়া হবে। তো কেমন আছে গল্পটা কমেন্ট করতে বলবেন না। নতুন গল্পে তৈরি থাকবেন। আল্লাহ হাফেজ।